ব্যাংকের চাকরি কত বছর? ব্যাংকের চাকরি আমার 2013-তে আমি জয়েন করেছিলাম, 2013-এ। তো অলমোস্ট 11 বছর 11-12 বছর চলছে। 11-12 বছর হয়ে তো গেছে। খুব তো ব্যাংকের চাকরি ভালোই চলছিল, এই হঠাৎ করে যোগা টোগায় ঢোকা, স্পেশালি উমেন ফিটনেস ওয়েলনেস এইসব নিয়ে কাজ করা, কি মানে বরের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছিল তারপর থেকে এরকম কিছু? না না, এটা না, এটা বলতে পারেন যে সবকিছুই ভালো চলছিল। আমার লাইফ যদি আমি যদি বলি তো ইট ওয়াজ আ পারফেক্ট লাইফ। আচ্ছা, ঠিক আছে, ফিনান্সিয়ালি আই ওয়াজ স্টেবল, ভালো জব আছে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, সব কিছু সাপোর্টিভ, সব কিছু ভালো। কিন্তু কোথাও না মনে হতো যে একটা কোথাও একটা ভয়েড আছে, মানে সব কিছু থাকার পরেও যে একটা ইন্টারনাল পিস, মানে ওটা মনে হচ্ছিল না। আচ্ছা, তাই আমি বুঝতে পারছিলাম না এটা কেন হচ্ছে। তো অবভিয়াসলি আমরা এইসব জিনিসকে আমরা অ্যাভয়েডই করি, কোনো না কোনোভাবে আমরা নিজেকে ডিস্ট্র্যাক্ট করি, অ্যাভয়েড করে দিই। তারপরে যখন আস্তে আস্তে করে আমার এজ বাড়তে লাগলো, তখন কি হলো না, আমার ব্যাক পেনের ইস্যু স্টার্ট হলো, সার্ভাইকাল পেনের ইস্যু আমার স্টার্ট হলো। বিকজ আমি ব্যাংকে জব করি, সারাদিন কম্পিউটারের সামনে বসে কাজ করা। তো মনে হলো যে না, সার্ভাইকাল পেন আসছে। তারপর আমার সিজার হয়েছিল, 10 বছরের ছেলে আছে আমার। তো তখন আমার সিজার হয়েছিল। তো সি সেকশনের পরে তো কিছু বছর বাদে সব মাদেরই হয়, একটু উইকনেস এসে যায়, হাঁটু ব্যথা হয়, কোমর ব্যথা হয়। তো আমার ওই প্রবলেমগুলো শুরু হয়েছিল। তখন আমি কি করব, তখন আমাকে অনেকে বললো যে আপনি যোগা ট্রাই করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমি সব অনেক জায়গা থেকে আমি শুনছিলাম। তো মনে হয় ওটা ইউনিভার্সের সিগন্যালই ছিল যে আমাকে এই পাতে আসতে হবে। বিকজ আমি ছোটবেলা থেকে কোনোদিনও যোগা করতাম না, যোগা সম্বন্ধে আমার কোনো নলেজই ছিল না। আমি মনে করতাম যোগা তাদের জন্য হয় যারা ইদার খুব বেশি ফ্লেক্সিবল, আদারওয়াইজ যারা খুব বেশি মোটা। আচ্ছা, ঠিক আছে, যারা মানে আমি কাউকে বডি শেম করছি না, মানে যাদের কোনো হেলথ প্রবলেম আছে, যারা একটু ভারী শরীর আছে, তো তারা যোগা করে তাকে টু বি স্লিম এন্ড ফিট। আর যারা খুব বেশি ফ্লেক্সিবল আছে তারা করে। আর ফ্লেক্সিবিলিটি সামথিং যেটা নিয়ে আমরা জন্মাই, এটা আমার মাইন্ডসেট ছিল, আমি এটা নিয়ে চিন্তা করতাম। তো আমি ভাবতাম যে যোগা তো ওদের জন্যই হয়, তা আমার তো যোগা দরকার নেই। যখন আমি শুনলাম যে না, যোগা ব্যাক পেন, সার্ভাইকাল পেনের মধ্যে হেল্প করতে পারে, তখন আমি ঠিক আছে করে দেখি। তখন আমি ইউটিউবের মধ্যে সার্চ করলাম যে কোন ধরনের আসন করলে কি হয় না হয়। তখন যোগা আমি 2-1 দিন প্র্যাকটিস করতে করতে আমার মনে হলো যে না, এটা কাজ করছে। তো শুধুমাত্র ফিজিক্যাল বডিতে কাজ করছিল না, আমি মানে মেন্টাল বডি আমি ফিল করছিলাম যে অনেকটা বেশি কাম আছি। সারাদিন কাজ করার পরে যে একটা মানে একটা এনজাইটি হতো, একটা খিচখিচ, মানে আমাদের যে ব্যাংকিং জব, সারাদিন এত কাস্টমারদের সাথে ইন্টারাকশন হয়, এত কিছু হয়, এত লোকের এনার্জির সাথে আমরা কানেক্টেড, মানে কানেকশনে আসি, যে বাড়ি আসার পরে না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না আমার। না, টু বি ভেরি অনেস্ট, অনেকদিন পর মনে হচ্ছে নিজের জোনারের কারোর সঙ্গে গল্প করছি। মানে এখন যদি কাউকে গিয়ে বলি যে আমি আজকে এতগুলো এনার্জির সঙ্গে কাজ করেছি, সবাই বলবে এই ছেলে শিওর পাগল হয়ে গেছে। না না, এটা কিন্তু আপনার সঙ্গে কথা বলে আমার ওইটা ফিল হচ্ছে যে না, মানে মোটামুটি চিন্তাধারাটা একটা সিমিলার জায়গাতে আছে আর কি। এবং আজকে এই পডকাস্টে রেকর্ড হওয়ার আগে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, এবং সেখানে আমরা মেন্টাল হেলথ নিয়ে কথা বলছিলাম। তো এই মানসিক ব্যাপারটা, যোগা যে শুধুমাত্র আমাদের শারীরিক লেভেলে কাজ করে তা তো নয়, মানসিক দিক থেকে এটা নানা রকম ভাবে আমাদেরকে হেল্প করে। তো ওই জায়গাটায় আমরা আবারও ফিরে এলাম আর কি আপনার কথার মাধ্যমে আমরা বুঝতে পারছি। সিরিয়াসলি হয় কেন কি, আমরা এতগুলো মানুষের এনার্জির সাথে আমরা কন্ট্যাক্টে আসছি, তো এনার্জি কিন্তু কন্টামিনেটেড হয়, এনার্জি কন্টামিনেটেড করে। যদি কারো ভালো এনার্জি থাকে আপনি ভালো ফিল করবেন। কেউ যদি আপনার সাথে রাগ, মানে অ্যাঙ্গার, ইরিটেশন নিয়ে যদি আপনার সাথে কথা বলে, ওটা কিন্তু আপনার মধ্যে পাস অন হবে। তো বাড়ি আসার পর আমি প্রচন্ড বেশি ডিপ্লিটেড ফিল করতাম। তো আমি যখন যোগা করা স্টার্ট করলাম, তো কিছুদিন বাদে আমি ওই চেঞ্জেসটাকে আমি না, ওই যে সাটেল যে চেঞ্জেসগুলি হয় না, আমি ফিল করতে শুরু করলাম। তখন আমি লাগলো যে না, এটা শুধুমাত্র ফিজিক্যাল বডিতে কাজ করে না। এটাকে নিয়ে আরও আমি রিসার্চ করতে শুরু করলাম, আরও বেশি প্র্যাকটিস করলাম। 2-1টা আমি সার্চ করলাম যে বেস্ট বুক অফ যোগা। তো আমি যোগা থেকে রিলেটেড কয়েকটা বুক আমি কিনলাম, ওগুলোকে নিয়ে পড়লাম, চক্রার ব্যাপারে জানলাম। তো মাইন্ড বডি কানেকশন, এগুলোর ব্যাপারে আমি অল্প অল্প করে আমি নলেজ নিতে শুরু করলাম। সেই হিসাবে আমি প্র্যাকটিসও করলাম। তো এটা করতে করতে কি হলো না, একটা কানেকশন ফিল হলো। আচ্ছা। আর তারপরে যে ভয়েডের কথাটা আপনাকে আমি বলছিলাম, যে সবসময় মনে হতো যে না, কিছু একটা খালি আছে, কিছু একটা খালি আছে, এই ভয়েডটা আমার ফিল হয়ে গেল। আমি মনে করতাম না, এটাই আছে যেটা আমি করতে চাই। তারপরে আমি এস ভিয়াসা ইউনিভার্সিটি আছে ব্যাঙ্গালোরে, তো সেখান থেকে আমি ওয়াইআইসি মানে কি যোগা ইনস্ট্রাক্টর কোর্স, ওর সময় 2020-তে, ওটা যত কোভিডের টাইম ছিল, তো ওরা কি করেছিল, ওটাকে ওরা অনলাইন করছিল। আচ্ছা। তো পরীক্ষা হয়েছে, আমাদের এক্সাম হয়েছে, অনলাইনে ক্লাসেস হয়েছে, তো সেটা তো জন্য আমি এনরোল করেছি। তো ওটাকে আমি আগে ক্লিয়ার করলাম, ইনস্ট্রাক্টরের কোর্স আমি করে নিলাম। তারপর আমার কয়েকজন ফ্রেন্ডস আমি আগে নিজের জন্যই করছিলাম, জাস্ট নিজেকে
ইমপ্রুভ করব, নিজে শিখবো, নিজে জানবো, কিউরিওসিটি আমার মধ্যে প্রচুর বেশি আছে। একটা জিনিসে ঢুকলে না মানে যতক্ষণ না আমি সবটা নলেজ নিচ্ছি আমি ঢুকতেই থাকি, মানে আমার এই কিউরিওসিটি একটা পোকাই বলতে পারেন মাথা। তো তারপরে দিয়ে আমার কয়েকজন ফ্রেন্ডস আমাকে বললো যে রিয়া তুমি অনলাইনে করো, বিকজ আমি 2-1টা পোস্ট ফেসবুকে আমি করেছিলাম আসন বাগেরা নিয়ে। আর বলতে নেই আমার বডি প্রচন্ড বেশি স্টিফ ছিল, কিন্তু আমি ফ্লেক্সিবিলিটি আর স্ট্রেংথ খুব ইজিলি আমি গেইন করেছি। মানে উইদিন 2 or 3 months অনেকগুলো অ্যাডভান্স আসন আমি করে নিতে পারতাম। ওকে, তো ওটা কোথাও না ওই ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো আমাকে একটা কনফিডেন্স বুস্ট করালো। ওকে, এন্ড আমার মধ্যে এই জিনিসটা আসলো দ্যাট ইউ আর মাচ মোর ক্যাপেবল দ্যান ইউ থিঙ্ক। আপনি নিজেও জানেন না আপনার মধ্যে কি ক্যাপাবিলিটি আছে, আপনার মধ্যে কি গুণ আছে। প্রবলেম ইজ দ্যাট আমরা সবসময় নিজের আশেপাশের জগৎটাকে জানার চেষ্টা করি, আশেপাশের মানুষকে জানার চেষ্টা করি, ও আমার ব্যাপারে কি ভাবে, সে আমাকে নিয়ে কি চিন্তা করে, এ কি বললো, ও কি বললো, ওই জায়গাটা কেমন। আমরা আশেপাশের সোসাইটিকে জানার চেষ্টা করি, মানুষকে জানার চেষ্টা করি, আমরা নিজেকে জানার চেষ্টা করি না। আসল ট্রেজার না আপনার ভিতরে আছে। আপনি যে মুহূর্তে আপনি নিজেকে দেখবেন, নিজেকে এক্সপ্লোর করবেন, নিজের উপরে অ্যাওয়ারনেসটা আনবেন, অ্যাট দ্যাট মুভমেন্ট আপনার লাইফের 90% প্রবলেম সলভ হয়ে যাবে। কেন কি 10% প্রবলেম আপনি পারবেন না, টু বি ভেরি অনেস্ট। ওকে, তো আমি ওই দিক থেকে আমি যখন দেখলাম যে না আমি পারি, তা দেখতে চাই আমি আর কত কি পারি। ওকে, তো ওই যে একটা ড্রাইভ ছিল ওটা আমাকে পুরোপুরি ঠেললো। আমার কয়েকজন ফ্রেন্ডস বললো অনলাইন ক্লাস নিতে, ওরা আমাকে প্রচন্ড মোটিভেট করেছে। তাদের অনলাইন ক্লাসেস নিয়েছি, তারা বেনিফিট, তাদের থেকে ফিডব্যাক নিলাম, ওরা বললো খুব ভালো। তো সেখান থেকে আমার এই জিনিসটা আসলো। আমি ভাবলাম যে না, যে চেঞ্জেসটা আমি আমার মধ্যে পেয়েছি, যে মেন্টাল পিস আমি আমার লাইফে এনেছি, তো ওই জিনিসটা আমি স্প্রেড করতে চাই। এবং তারপর থেকে আমার শুরু। আমি ফেসবুকে মানে আমি ইউটিউবে চ্যানেল খুললাম, ইনস্টাগ্রামে আমি পেজ খুললাম, সেখানে আমি আমার নলেজ যখন যা পারি আমি পোস্ট করি। এবার যদি আপনি বলেন উইমেন ওয়েলনেস ইজ বিকজ দিস ইজ সামথিং উইথ হুইচ আই ক্যান রিলেট। ঠিক আছে, কেন কি আমি একটা জিনিস আমি ফিল করেছি যে মেয়েরা নিজের হেলথকে একদম লাস্ট প্রায়োরিটিতে রাখে। হ্যাঁ, এটা একদম সত্যি কথা। কেন কি আমি দেখছি আমাদের বাড়িতে সবার খাওয়া হয়ে গেলে পরে যদি এইটুকু থাকে বা ছোট্ট মাছের টুকরোটা বা লেজের দিক না, আমি জানি অনেকের লেজের টুকরো হয়তো পছন্দ থাকে, বাট জেনারেলি ওটাকে ওই বাদের খাতার মধ্যে ধরা, এগুলো মায়েদের জন্য বরাদ্দ করা থাকে বা বাড়ির মহিলাদের জন্য সেগুলো বরাদ্দ করা থাকে। ওরা কিন্তু ভালো নিউট্রিশনও নিতে পারে না যতটুকু তাদের প্রয়োজন হয়। এটাই প্রবলেম যে মেয়েরা নিজের প্রায়োরিটি লিস্টের মধ্যে, আমাদের লম্বা চড়া প্রায়োরিটি লিস্ট আছে যেখানে সবকিছু আছে, হাজবেন্ড আছে, বাচ্চা আছে, জব আছে, ক্যারিয়ার আছে, ঘরের কাজ আছে, বাসন মাজা, কাপড় ধোয়া, এভরিথিং ইজ দেয়ার। আপনার ফিজিক্যাল হেলথ কোথায় আছে? একদম লাস্টে আছে। আর মেন্টাল হেলথ ওটা তো এক্সিস্টই করে না। এক্স্যাক্টলি, ওটা এক্সিস্টই করে না। মানে মেন্টাল হেলথ বলে কোনো একটা জিনিস ওরা জানেই না, জানতেও চায় না ওরা। তো নিজের ফিজিক্যাল হেলথটাকে না মেয়েরা একদম লাস্টে রাখে। ঠিক আছে, এবার এটার জন্য কি হচ্ছে, তারা নিজেরা শুধুমাত্র যে তাদের নিজেদের ক্ষতি হচ্ছে কিন্তু সেটা না। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে একটা হেলদি ওমেন, একটা বাড়ির স্ত্রীরা যদি হেলদি হয়, একটা পুরো ফ্যামিলি হেলদি হবে। ঠিক আছে, তার কেন কি তার উপরে পুরো ফ্যামিলিটা চলছে, তার পুরো ফ্যামিলি ভার সে নিজে নিয়ে রেখেছে। আপনার যদি নিজের, আমি যদি মেন্টাল হেলথের যদি কথা বলি, আপনার যদি নিজের কাপের মধ্যে হ্যাপিনেস থাকে তবে না আপনি অন্যকে হ্যাপিনেসটা দেবেন। একদমই তাই। আপনার যদি নিজে অ্যাঙ্গার থাকে, ইরিটেশন থাকে, ল্যাক অফ কনফিডেন্স থাকে, আপনার যদি সবসময় এরকম মনে হয় আমি লাইফে কিছুই করতে পারলাম না, বা যেটা জেনারেলি হয়, মারা মানে বলে থাকে নিজের হাজবেন্ডদেরকে, তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। বাচ্চাকে বলে এই তোর জন্য আমি কিছু করতে পারলাম না জীবনে, না আজকে আমি এটা করতাম ওটা করতাম। আমরা এগুলো হাসিতে উড়িতে, বাট এটা ওদের ভিতরে গ্রিফ আছে। সত্যি কথা আছে সেটা। ল্যাক অফ কনফিডেন্স, ল্যাক অফ গ্রিফ, মানে লাইফে কোনো পারপাস পাচ্ছে না। তো অল অফ দিস ইমোশনস আর হার্মিং দেয়ার মেন্টাল হেলথ। আর অন্যের খুশিতে আপনি তখনই খুশি হতে পারবেন যখন আপনার কাছে নিজের জন্য খুশিটা থাকবে। এক্স্যাক্টলি, নিজে যখন ভিতরে খুশি থাকবে। কারণ আমার কাছে যদি নাই থাকে আমি দেবো কিভাবে আরেকজনকে? তো মেয়েরা নিজের হেলথকে একদম প্রায়োরিটিতে দিচ্ছে না। তো ফিজিক্যাল প্রবলেমস আসছে, অবভিয়াসলি আসছে, ঠিক করে খাচ্ছে না, নিউট্রিশন পাচ্ছে না, তাদের ডাইজেস্টিভ হেলথ এফেক্টেড হচ্ছে, ইমোশনাল স্ট্রেসেস গুলো, কেন কি সমস্ত ঝামেলা নিজের উপরে নিয়ে রেখেছে। তো ইমোশনাল স্ট্রেস আমাদের কোথায় গিয়ে অ্যাকুমুলেট হয় জানেন? আমাদের হিপ এরিয়াতে। ইমোশনাল স্ট্রেস আমাদের স্বাধিষ্ঠান চক্র, যেটা আমাদের সাইকেল চক্র বলি, সেখানে গিয়ে ও ব্লকেজ ক্রিয়েট করে।
যেই কারণে কি হয়, আমাদের রিপ্রোডাক্টিভ হেলথ এফেক্টেড হয়। ওকে, তো আপনার ফ্রম সামহাউ কি এটাই কি আজকের দিনে এই যে এত ইনফার্টিলিটির সমস্যা হচ্ছে, এবং ইয়ং জেনারেশন অনেকের মধ্যে দেখা যাচ্ছে যে ন্যাচারাল ওয়েতে তারা কনসিভ করতে পারছে না, সেই জায়গাতে আইভিএফ বা অন্যান্য আরো অনেক টেকনোলজির মানে হেল্প নিতে লাগছে, তো এই জায়গাতে যোগা কিরকম ভাবে তাদেরকে হেল্প করছে? যোগা দেখুন, আপনি যদি এটা বুঝতে চান যে আপনাকে যোগা কি করে ফার্টিলিটি, আমি যদি আপনাকে স্পষ্ট ভাষাতে বোঝাই, তাহলে ফার্টিলিটি যোগা কি করে, আপনার রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড যে ইস্যুসগুলি হয় সেগুলোকে কিওর করতে হেল্প করে। তো এখানে আমরা কিছু যোগা আসন করি, প্রাণায়াম করি, মেডিটেশন করি, যেগুলো রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যুস যেমনি পিসিওডি হয়ে গেল, হরমোনাল ইমব্যালেন্স হয়ে গেল, ফ্যালোপিয়ান টিউব ব্লকড আছে, বা আপনার ওভারিজ হেলদি নেই, সেগুলোকে ট্রিট করছে। কিন্তু যদি আপনি এটাকে আরো বেটার ভাবে যদি জানতে চান, তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে যোগা কি করে কাজ করে। ঠিক আছে, তো এটার জন্য আপনাকে একটা কনসেপ্ট বুঝতে হবে, খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট, সেটা হলো আদি আর ব্যাধির কনসেপ্ট। আচ্ছা, ঠিক আছে, তো যোগাতে বলা হয় যে আমাদের 5 লেয়ার অফ এক্সিস্টেন্স আছে, যেটাকে পঞ্চকোষা আমরা বলি। তো এই যে ফিজিক্যাল বডি আমরা দেখছি, এটা শুধুমাত্র আমাদের একটা বডি না, এর মধ্যে আরো লেয়ার্স আছে। তো আমাদের যে ফিজিক্যাল বডি ওটা হলো অন্নময় কোষা। তো সেখানে কি আছে, আমাদের অর্গানস গুলি আছে, ভেন্স আছে, আর্টারিজ আছে, ওখানে ব্লাড সার্কুলেট হচ্ছে। তারপরে আসছে কি প্রাণময় কোষা। তো প্রাণময় কোষাতে কি আছে, এনার্জি চ্যানেলস আছে, যেগুলোকে যোগাতে নাড়ি বলা হয়। আমাদের চক্রাগুলো আছে, আর এনার্জি চ্যানেল থেকে কি হয়, প্রাণা ফ্লো হয়। তো যতক্ষণ প্রাণাটা স্মুথলি ফ্লো হচ্ছে ততক্ষণ ইউ আর ফিট অ্যান্ড হেলদি। যেই আপনার নাড়িতে ব্লকেজ আছে বা আপনার চক্রাতে ব্লকেজ আছে, তখন কি হয়, প্রাণা ঠিকভাবে ফ্লো হয় না। এবার আপনি জানেন যে যখন জল ফ্লো করে তখন জলটা কিন্তু পরিষ্কার থাকে, কিন্তু যখনই কোনো জায়গাতে ব্লকেজ আছে আর জলগুলো ওখানে জমতে শুরু করে, তখন ওখানে ডার্টি এনার্জি জমাটা স্টার্ট হয়ে যায়। একদম একদম। তো বডিতেও ঠিক ওরকমই, প্রাণা যেখানে ব্লক হবে ডার্টি এনার্জি জমবে। এবার যখন আপনার ডার্টি এনার্জি জমবে, চক্রাতে আপনার ব্লকেজেস আসবে। এবার যদি আপনার চক্রাতে ব্লকেজ আছে, তাহলে ওই চক্রার সাথে রিলেটেড যে আপনার অর্গানস গুলো আছে সেখানে প্রাণা পৌঁছাবে না, বা ফিজিক্যাল বডির মাধ্যমে দেখতে গেলে সেখানে অক্সিজেনেটেড ব্লাড পৌঁছাবে না। তো ওই যে আপনার অর্গানগুলি আছে বা যে সিস্টেমগুলি আছে সেগুলো ডিসিজড হতে শুরু করবে, মানে সেগুলোতে রোগ জমতে স্টার্ট হবে। ঠিক আছে, তারপরে আসছে গিয়ে মনোময় কোষা, মানে আমাদের মেন্টাল বডি। মেন্টাল বডিতে কি হয়, আমাদের ইমোশনস আর আমাদের থটস ক্রিয়েট হয়। তারপরে আছে বিজ্ঞানময় কোষা অ্যান্ড আনন্দময় কোষা। তো লাস্ট যে দুটো কোষা আছে না, ওটার উপরে বেশি মেহনত করতে হয় না, বিকজ দোজ আর হেলদি। আচ্ছা, ওরা আমাদের এই 3টে কোষার উপরে ডিপেন্ড করে আছে। মানে এই 3টে কোষাকে যদি আপনি ট্রিট করেন, ওই দুটো এমনি হেলদি থাকবে। তো মনোময় কোষাতে কি হলো, আপনি একটা থট ক্রিয়েট করলেন, আপনার স্ট্রেস হলো, স্ট্রেস, লেটস অ্যাকসেপ্ট দিস, স্ট্রেস অ্যাভয়েড করা যাবে না। ঠিক আছে, উই আর ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, আপনি স্ট্রেস অ্যাভয়েড করতে পারবেন না। এবার স্ট্রেস কি হয়, ফিজিক্যাল মানে ফিনান্সিয়াল স্ট্রেস হবে। ঠিক আছে, টাকা পয়সা, রুটি কাপড়া মাকান, এর জন্য আপনি দৌড়াচ্ছেন। আপনার ইমোশনাল ব্লকেজেস, মানে ইমোশনাল স্ট্রেস আপনার হবে, প্রচন্ড বেশি আপনি ইমোশনস গুলোকে নিজের মধ্যে পেন্ট আপ করে আপনি সে রাখবেন। তারপরে দিয়ে আপনার আরেকটা কি হবে, যখনই আপনার স্ট্রেস হবে আপনি উল্টো পাল্টো খাবেন, খাওয়াটা মানে আপনার সে আনহেলদি হয়ে যায়। তারপরে দিয়ে আনহেলদি ফুড হ্যাবিট হয়, রাত্রেবেলা আমরা ভালো করে ঘুমাই না, একটা আনহেলদি লাইফস্টাইল আমরা মেনটেন করতে স্টার্ট করে দিই। তো এই যে নেগেটিভ ইমোশনস গুলো আছে, এগুলো আমাদের মনোময় কোষাতে ক্রিয়েট হচ্ছে। তো এই স্ট্রেস या ইমোশন গুলোকে বলা হয় আদি। আচ্ছা, ঠিক আছে, ওরা মনোময় কোষাতে আসে ইন এ ফর্ম অফ এনার্জি, ইন এ ফর্ম অফ স্ট্রেস। ঠিক আছে, এবার ওটা কি করে আস্তে আস্তে করে ট্রাভেল করে প্রাণময় কোষাতে। এবার এর থাকে রিলেটেড, এই স্ট্রেস গুলোর সাথে রিলেটেড যে চক্রাগুলো আছে সেগুলো এফেক্টেড হয়। লেট মি টেল ইউ যে প্রত্যেকটা চক্রার আলাদা আলাদা ইমোশন আছে, যেগুলো ওই চক্রাগুলোকে এফেক্ট করছে। যেমনি আপনার যদি ফিনান্সিয়াল স্ট্রেস হয়, দিস উইল ইফেক্ট ইওর মূলাধার চক্রা। ওকে, ফাইন। আপনার যদি সার্ভাইভালের স্টেবিলিটির যদি আপনার কোনো টেনশন থাকে, স্ট্রেস থাকে, মূলাধার চক্রা এফেক্টেড হবে। ইমোশনাল যদি আপনার স্ট্রেস থাকে, ব্লকেজেস থাকে, স্বাদিষ্ঠান চক্রা আপনার এফেক্টেড হবে। যদি আপনি আনহেলদি খাওয়া দাওয়া করেন, স্ট্রেস হলে আপনি মিষ্টি খাচ্ছেন, প্রসেস ফুড খাচ্ছেন, অনেক আনহেলদি আপনি খাচ্ছেন, অ্যালকোহল কনজিউম হচ্ছে অনেক, তো এই যে খাবারের প্রতি যে কন্ট্রোলটা আসছে না, এর জন্য আপনার মণিপুরা চক্র এফেক্টেড হবে। আর এই যে লোয়ার যে 3 চক্রাস আছে, মূলাধার, স্বাদিষ্ঠান এন্ড মণিপুরা, এই 3টে চক্রাতে যদি আপনার ডিসব্যালেন্স হয়, তাহলে রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যুস আসবে।
ইনফার্টিলিটি কজ করবে। কেন কি তখন এই যে রিপ্রোডাক্টিভ অর্গান আছে সেখানে আপনার প্রাণা পৌঁছাচ্ছে না, অক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে না, তো আস্তে আস্তে কি হবে ওখানে ডিসিজড এনার্জি ফর্ম হতে লাগবে। আর তারপরে যখন আপনি ডক্টর দেখাবেন, ডক্টর ডায়াগনোজ করে দেবে যে আপনার এই রোগটা আছে, ইদার পিসিওডি আছে, পিসিওএস আছে, বা ফির আপনার হরমোনাল ইমব্যালেন্স হয়েছে। তো এগুলো ডক্টর যেগুলো ডায়াগনোজ করছে ওগুলো হয়ে গেল ব্যাধি, ডিজিজ মানে ব্যাধি। তো দিস কনসেপ্ট ইজ আদি অ্যান্ড ব্যাধি। তো লাইফস্টাইল ডিসঅর্ডারের যত প্রবলেমস আছে ওগুলো সাইকোসোমেটিক ডিসঅর্ডার্স, মানে ওগুলো আগে আপনার মেন্টাল বডিতে ক্রিয়েট হয়েছে, তারপরে ওগুলো ট্রাভেল করে আপনার ফিজিক্যাল বডিতে ম্যানিফেস্ট হয়েছে। তো আপনি যদি শুধু মেডিসিন খান বা যদি আপনি শুধু এক্সারসাইজ করেন তাহলে আপনি হতে পারে আপনার ফিজিক্যাল বডির উপরে কাজ করছেন, আপনি ভাবছেন দিস আর এনাফ, কিন্তু না, প্রবলেমের যে রুট কজটা আছে না ওটা আপনার প্রাণময় কোষা আর আপনার মনোময় কোষা তো অলরেডি আছে, ওই দুটো আগের থেকে এফেক্ট হয়ে আছে, তো আপনাকে ওই দুটোকেও ট্রিট করতে হবে। দিস ইজ ওয়াই যোগা ইজ ইম্পর্টেন্ট, বিকজ যোগাতে আমরা আসন করছি, আমরা ব্যায়াম করছি, আমরা প্রাণায়াম করছি, আমরা মেডিটেশন করছি, চ্যান্ট করছি, অ্যাফার্মেশনস আনছি, আমরা একটা হেলদি লাইফস্টাইল আমরা ফলো করতে বলা হচ্ছে। তো এটা আপনার ওভারঅল যে প্রবলেমটা আছে ওটাকে একদম জড় থেকে, একদম রুট থেকে ওয়াইপ আউট করে দেয়। ওকে, দিস ইজ মানে এইভাবেই ফার্টিলিটি যোগা বা যোগা যে কোনো জিনিসের মধ্যে এরকম ভাবে কাজ করে যে কোনো রোগের জন্য। এই যে ফার্টিলিটি যোগার মধ্যে আপনি তো অনেকদিন ধরে এটার মধ্যে কাজ করছেন, একটা জিনিস লক্ষ্য করা যায় যে যখন কোনো মেয়ে প্রথমবারের মতন মা হচ্ছে, মা হওয়ার পর বেবি কেয়ার করতে গিয়ে অনেক সময় নিজেকে সেরকম ভাবে রক্ষণাবেক্ষণ করতে পারছে না, সেই জায়গায় ওর লাইফস্টাইলের মধ্যে যোগাটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যাতে করে ওর মেন্টাল বডি, ফিজিক্যাল বডি সবটা যেন একটা ব্যালেন্সড ওয়েতে থাকতে পারে। মানে যেটা আপনি বলছেন যে প্রেগন্যান্সির পরে, আর প্রেগন্যান্সির পর দেখুন যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয় না আর যখন তার বেবি হয় তখন তার পুরো লাইফ পাল্টে যায়। একদম পুরোপুরি। তার শুধু ফিজিক্যাল বডি পাল্টাচ্ছে না, ফিজিক্যাল বডি নিয়ে সে বেশি কনসার্ন থাকে বিকজ ও সেটাকে দেখতে পাচ্ছে, ওয়েট বেড়ে গেছে, ফির এখানে যেটা অ্যাবডোমিনাল সেপারেশন হয় ডিআর, ওটার ইস্যু এসছে, তো দেখতে খারাপ লাগছে, মামিটামি হ্যাঙ্গিং মামিটামি এসে গেছে, তো ওটা ওর বেশি চোখে পড়ে বলে সে সেটাকে নিয়ে ভাবে। বাট প্রবলেমটা ফিজিক্যাল বডিতে আসছে, ইমোশনাল বডিতে আসছে, হরমোনাল চেঞ্জ হচ্ছে, মানে এভরিথিং ইজ গট ইমব্যালেন্সড। সব থেকে বড় যেটা প্রবলেম হয় সেটা হলো গিয়ে আপনার পুরো রুটিনটা পাল্টে যায় একদম, ঠিক আছে? নিজের রুটিনকে বাচ্চার হিসাবে দেখতে হয়। আর অলদো আমরা জানি, উই হ্যাভ অ্যাকসেপ্টেড দিস, যে ঠিক আছে আমার এবার সবকিছু পাল্টে গেছে, আমার বাইরে ঘোরা বন্ধ, আমার সবকিছু বন্ধ, আমাকে বাচ্চার হিসাবে আমাকে চলতে হবে, বাচ্চা ঘুমালে আমাকে স্নান করতে হবে, নাহলে হবে না, এই জিনিসটাকে আমরা মেনে নিয়েছি। কিন্তু দিস ইজ নট ইজি, ঠিক আছে? এই যে সার্টেন যে চেঞ্জটা আসে না, সেটা প্রচন্ড বেশি এনজাইটি ক্রিয়েট করে, প্রচন্ড বেশি স্ট্রেস ক্রিয়েট করে, এটা বেবির সাথে বন্ডিং করতে ডিফিকাল্টি ক্রিয়েট করে। তো এই জায়গাটা থেকে যদি বেরোতে হয় তাহলে যোগাটা করতে হবে, বিকজ আদারওয়াইজ কি হবে না, আমরা এই যে প্রবলেমগুলো থাকে না, এগুলো টাইমের সাথে আমরা মনে করি যে নিজে নিজে হিল হয়ে যাবে, বাচ্চা বড় হবে, সব নিজে নিজে ঠিক হয়ে যাবে। এটা সত্যি যে বডির একটা হিলিং মেকানিজম আছে, বডি নিজে নিজে হিল করে, বাট দ্য প্রবলেম ইজ যে বডি কমপ্লিটলি হিল করতে পারে না, ইয়াফির যে প্রবলেমগুলো এখন একভাবে আছে কিছু বছর পরে প্রবলেমগুলো অন্য রূপ নিয়ে নেয়। মানে যে এনজাইটি আর যে স্ট্রেসটা আমি এখন ভোগ করছি, মেবি ওই এনজাইটি ও স্ট্রেসটা কয়েক বছর বাদেও থাকবে, যে কারণে মারা অনেক সময় চিড়চিড়া হয়ে যায়, ঠিক আছে? এই প্রবলেমটা চলে আসে। তো ফিজিক্যাল বডিরও এরকমই হয়। তো এই কারণে যোগাটাকে যদি আপনি প্রথম থেকেই যদি লাইফের মধ্যে আনেন, প্রথমে যখন বাচ্চা ছোট আছে আপনি ম্যানেজ করতে পারছেন না, নো প্রবলেম, আপনি 10 থেকে 15 মিনিট আপনি দিন, আপনি কিছু মাইল্ড স্ট্রেচেস করেন, বাচ্চা পাশেই থাক, বাচ্চা শুয়ে আছে, আপনি বেডের মধ্যে বসুন, বসে আপনি কিছু ডিপ স্ট্রেচেস গুলো করুন, জেন্টাল স্ট্রেচেস গুলো আপনি করুন, ব্রিদিং এক্সারসাইজেস করুন। হিলিং করার জন্য বা ওয়েট কমানোর জন্য আপনাকে অনেক এক্সট্রিম কিছু করার দরকার নেই। আপনাকে আফটার প্রেগনেন্সি দ্য বেসিক হলো কোরকে হিল করতে হবে, পেলভিক মাসেলকে আমাকে হিল করতে হবে, কেন কি দুটো প্রচন্ড বেশি এফেক্টেড হয়, ঠিক আছে? তো ওটার জন্য ডায়াফ্রামেটিক ব্রিদিং আছে, কিগল এক্সারসাইজেস আছে, যেগুলো ইজিলি আপনি আপনার বেডের মধ্যে বসে করতে পারেন। আচ্ছা, ছোট ছোট প্রাণায়াম করেন, ব্রাহ্মী প্রাণায়াম করলে কি হয়, আফটার সি সেকশন সেলাই যেটা হয় স্টিচেস গুলোকে হিল হতে
আর বডিতে ব্লাড সেলস গুলোকে আবার তৈরি করতে সুবিধা হয়। তো আপনি প্রাণায়াম প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, তো দিনে 10 থেকে 15 মিনিট ইউ ক্যান ইজিলি না, মানে বাচ্চা ঘুমাচ্ছে আমি মানছি, বাচ্চা যদি নাও ঘুমায় বা যদি পাশে আছে, আপনি ওকে খাওয়ালেন, পাশে শুয়ে আছে খেয়েছে, আপনি 10-15 মিনিট আপনি করুন, বাচ্চাকে পাশে রেখেই আপনি করুন, প্রবলেম নেই তাতে। এই আপনি যেমন মানে ব্যাংকে চাকরি করছেন, তার পাশাপাশি বাড়িতে সংসারের কাজকর্ম রয়েছে, বাচ্চা রয়েছে, ফ্যামিলি রয়েছে, তারপরে যোগাটা এইটাকে কিভাবে ব্যালেন্স করা? বিকজ অনেকের কাছে আজকে আমাদের জীবনে এক্সকিউজ বেশি তাড়াতাড়ি চলে আসে যে আমার ওইটা করতে লাগবে, এটা করতে হবে, এইগুলোর জন্য সময় হচ্ছে না, হবে না, কিন্তু এইটা যে অ্যাকচুয়ালি দরকার এটা আমরা অনেকে বুঝতে পেরেও কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছি না। এই ইমপ্লিমেন্টেশনটার জন্য কিভাবে ব্যালেন্স করা? দেখুন, আপনার সব থেকে বড় মোটিভেটর কিন্তু আপনি নিজে। ঠিক আছে, আপনি ফার্স্ট, আপনি যতই যোগা ক্লাস জয়েন করেন, যতই কোর্স আপনি পারচেস করেন না কেন, আপনি ওগুলোকে পারফর্ম করবেন না, প্র্যাকটিস করবেন না যতক্ষণ না আপনার নিজের থেকে মোটিভেশনটা আসছে। তো ফার্স্ট থিং ইউ নিড ইজ ইউর মোটিভেশন। আপনি নিজেকে একবার দেখুন আয়নার সামনে, আপনি কি ছিলেন, আপনি কি হয়ে গেছেন, আপনি কি আবার ফিরতে চান নিজের আগের জায়গাতে, নিজের পুরোনো স্ট্রেংথ, নিজের পুরোনো বডি, নিজের কনফিডেন্সকে আপনি ফিরে পেতে চান? ইফ ইয়েস, দেন স্টার্ট করার জন্য খুব একটা টাইমের দরকার হয় না। আপনি যদি আপনার থট আপনি যেদিকে দেবেন না, আপনার এনার্জিও সেই দিকে যাবে। এনার্জি উইল ফলো ইউর থটস। তো আপনি যদি শুধু নেগেটিভটা ভাবেন, আমার কাছে টাইম নেই, আমার কাছে টাইম নেই, আপনার কাছে কোনোদিনও টাইম হবে না। আগে যখন আমি জব করতাম, আমার বাচ্চা ছিল না, আমি শুধু জব করতাম, বাড়িতে আসতাম, বাড়ির কাজ করতাম, আই ওয়াজ টু বিজি, আমার কাছে সময় নেই। ঠিক আছে, আমার যখন বাচ্চা হলো, বাড়ি আছে, বাচ্চা আছে, জব আছে, আমার কাছে সময় নেই। কিন্তু তারপরে আমি আস্তে আস্তে দেখলাম যে না, জিনিসগুলো যখন অ্যাড হচ্ছে না, তখন টাইম বেরিয়ে আসছে। ইটস অল ইজ অন মাই মাইন্ড। সময় নেই ব্যাপারটা আমার মাইন্ডে আছে। আমি বলছি না যে সত্যি সময় অনেক আছে, না, 24 ঘন্টা মাঝে মধ্যে মনে হয় সত্যি অনেক কম, কিন্তু আপনি যদি কোনো জিনিসকে করতে চান, তখন আপনি নিশ্চয়ই ওটার জন্য সময় বার করবেন। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার দিস, যে ইট ইজ অ্যাবাউট ইউর হেলথ। ঠিক আছে, আপনার যদি হেলদি বডি থাকে, আপনি যদি হেলদি থাকেন, ফিট থাকেন, আপনি আপনার বাচ্চার জন্য করতে পারবেন। আপনার যদি নিজের থেকে আপনি হেলদি থাকেন, খুশি থাকেন, আপনি আপনার ফ্যামিলিকে খুশি রাখতে পারবেন। আপনি যদি নিজের ফ্যামিলির প্রতি নিজের রেসপন্সিবিলিটি পুরো করতে চান, আপনি যদি নিজের ক্যারিয়ারকে নিজের 100% দিতে চান, যদি নিজের জবের মধ্যে আপনি ভালো পারফর্ম করতে চান, তাহলে আপনাকে নিজের হেলথে ধ্যান দিতে হবে। অনেক সময় আমরা দিনের এমনি নামাজে নষ্ট করে দিই। আমরা নেটফ্লিক্স দেখি বা রিলস আমরা স্ক্রল করি। আর রিল একটা এমন অ্যাডিক্টেড জিনিস, আপনি যেই কারণে দেখতে স্টার্ট করেছেন ওই কারণটা আপনি ভুলে যাবেন, হ্যাঁ না? 2 ঘন্টা ধরে আপনি স্ক্রল করছেন। তো ওই টাইমগুলোকে আপনি যদি নিজের হেলথের জন্য ইউটিলাইজ করেন, তাহলে কেন হবে না? তো সেট ইউর প্রায়োরিটি ফার্স্ট, নিজের প্রায়োরিটিটাকে সেট করো। সেকেন্ড, নিজেকে মোটিভেট করো। আপনি আপনার মোটিভেশন নিজেই, কেউ আপনাকে মোটিভেট করতে পারবে না। কোনো মোটিভেশন স্পিকারের এই ক্ষমতা নেই যে সে আপনাকে মোটিভেট করবে। আপনার নিজের পারপাস, আপনার নিজের এমই আপনাকে মোটিভেট করবে আর আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, তো প্রায়োরিটি সেট করো, নিজেকে মোটিভেট করো, আর টাইম ম্যানেজ করো। যেগুলো লিস্ট ইম্পর্টেন্ট জিনিস সেগুলোকে পরে রাখো। অ্যান্ড অবভিয়াসলি আপনার হেলথ শুড বি ইয়োর ফার্স্ট প্রায়োরিটি, এটাতে কোনো ডাউট নেই। তো এইভাবে যখন আপনি ম্যানেজ করবেন, সব ম্যানেজ হয়ে যাবে। আমি নিজে করেছি। আমার মনে হয়, মানে আপনার সঙ্গে কথা বলে আমার এইটুকু মনে হচ্ছে, শুধুমাত্র যোগা ইনস্ট্রাক্টর না, আপনি কিন্তু একজন মোটিভেশনাল স্পিকারও হতে পারবেন। এইটা নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে? এই ব্যাপারে আমি কোনো সময় ভাবিনি, কিন্তু হ্যাঁ, আমার স্টুডেন্টরা যাদেরকে আমি শেখাই তারা কিন্তু আমাকে বলে, ম্যাডাম ইউ হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফ। বিকজ আমি তাদেরকে এইভাবে করি, ওরা বলে যে ম্যাডাম पति नहीं मान रहे हैं, हस्बैंड ऐसा है, घर वाले ये बोलते हैं, सास ने ये बोल दिया। मैंने कहा कि आप एक बात बताइए, आप जो अपने सास या ननद की बातों को लेके जो आप सोचते रहते हो, इससे आपका कोई फायदा हो रहा है? तখন बोले যে नहीं मैडम, कोई फायदा तो नहीं हो रहा। तो क्यों सोच रहे हो? मिट्टी डालो। क्योंकि अगर आप किसी की तरफ अपना गुस्सा रखोगे, एंजाइटी रखोगे, उस इंसान को घंटा फर्क पड़ेगा, नुकसान आपकी बॉडी का होगा। आप खुद को टाइम नहीं दे रहे हो, तो दिस विल क्रिएट ना इमोशनल लेजीनेस। किसी ने कुछ बोल दिया, কেউ কিছু বলে দিল, ইউ আর ডিপ্রেসড, তো আপনি শুয়ে পড়বেন, আপনি দুঃখী হবেন, দুঃখের গান লাগাবেন, কিন্তু আপনি এক্সারসাইজ করবেন না ওই জিনিস। তো দিস ইজ নোন অ্যাজ ইমোশনাল লেজিনেস। তো আই নো ইট ইজ ডিফিকাল্ট, বাচ্চা সামলানো, জব করা, ক্যারিয়ার করা, ফ্যামিলি, ইট ইজ ডিফিকাল্ট, বাট ইট ইজ নট ইম্পসিবল। জাস্ট ইউ নিড টু সেট ইউর প্রায়োরিটিস। আজকে আমি একসাথে অনেক কিছু সামলাচ্ছি, আমি কন্টেন্ট ক্রিয়েশনও করছি, আমি নিজে রিল মানে প্ল্যান করি, শুট করি, এডিট করি, সবকিছু আমি নিজে সামলাচ্ছি। তো আই নো আমি
হতে পারে সব জিনিস আমি 100% দিয়ে করতে পারছি না, বাট অ্যাকচুয়ালি আই ডিডন্ট কুইট, আমি কুইট করিনি, আমি কন্টিনিউ করছি। অ্যান্ড আমাকে কি মোটিভেট করছে জানেন, যে আমি কারোর লাইফের মধ্যে কোনো পজিটিভ চেঞ্জ আনতে পারছি, তো দিস আর এনাফ টু মোটিভেট মি। এক্স্যাক্টলি। একজন মা যখন হয় তো মানে আফটার প্রেগন্যান্সি তার শরীরে তো অনেক রকমের পরিবর্তন আসে, ঠিক আছে? তো এবং আমার মনে হয় যে তার আগে হয়তো এক রকমের যোগিক লাইফস্টাইল থাকা এবং তারপরে হয়তো যোগার প্যাটার্নও কিছু কিছু চেঞ্জ হয়। কি প্যাটার্ন মানে চেঞ্জেসের মধ্যে দিয়ে তখন যায় এবং তখন কি করা দরকার অ্যাকচুয়ালি? দেখুন, যখন একটা মেয়ের বেবি হয়ে যায়, যেমন আমি বললাম যে অনেক রকমের ফিজিক্যাল, ইমোশনাল, হরমোনাল চেঞ্জেস আসে। যদি আমি ফিজিক্যাল চেঞ্জেসের যদি আমি কথা বলি, তো যেটা সব থেকে প্রথমে হয় সেটা হলো গিয়ে ডায়াস্টেসিস রেকটাই। এটা সবাই অতটা এক্সট্রিম হয় না, কিন্তু সবারই কিছু না কিছু ইয়েতে হয়, অলমোস্ট 70-80% মাদের হয়। তো এটা মেনলি বিকজ হয় যে আপনার যে কোর আছে ওটা উইক হয়ে যায়, কোর মাসল যেটা আছে একদম ভিতর থেকে উইক হয়ে যায়। তো ওটা যদি আমরা হিল না করি, আমরা যদি আমাদের কোরকে হিল না করি, তাহলে কি হবে? উই অল নো যে কোর আমাদের সব রোজের কাজকর্ম করার মধ্যে হেল্প করে। যদি কোর উইক হয় তাহলে আপনার ওভারঅল বডিতে একটা উইকনেস ক্রিয়েট হবে, যে কারণে পায়ে ব্যথা হবে, হাতে ব্যথা হবে, হাঁটতে চলতে অসুবিধা হবে, যে কোনো জিনিস আপনি তুলবেন ইউ উইল ফিল দি ডিফিকাল্টি, ঠিক আছে? তো আপনি যদি কোরটাকে হিল না করেন তাহলে ইন ফিউচার কি হবে? ওটার জন্য আপনার ব্যাক পেন হতে পারে, নি পেন হতে পারে, আর্থারাইটিস এর প্রবলেমও হতে পারে। তো ইন ফিউচার যদি কোনো মহিলার ব্যাক পেনের ইস্যু হচ্ছে, তো সে মনে করবে যে আমার সি সেকশন হয়েছিল ওই জন্য হচ্ছে। হ্যাঁ, রিজন ইজ সি সেকশন, বাট অলসো রিজন ইজ ইয়োর উইক কোর। তো এই উইক কোরটা সেখানে চলে যাচ্ছে। আচ্ছা, যদি কারো আরেকখানে কি হয়, পেলভিক ফ্লোর মাসলস যেগুলো হয় ওগুলো উইক হয়ে যায়, যে কারণে যখনই মানে খুব জোরে কথা বলে বা হ্যাচু দেয়, অনেক সময় ইউরিন লিকেজ হয়ে যায়, অ্যান্ড ইট ইজ সো এম্বারেসিং মাদের পক্ষে। তো এটা বেবি হওয়ার পরে এই জিনিসটা হয়। তো তার জন্য না কিছু পেলভিক স্ট্রেংথেনিং এক্সারসাইজেস করতে হয়, কিছু কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজেস করতে হয়, এগুলো একদম প্রথমেই আমরা স্টার্ট করে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আপনি যদি এই জিনিসটাকে ট্রিট না করেন, অনেকের কি হয় 3-4 বছরের বেবি হয়ে যায়, তারপরও কিন্তু ইস্যুটা থাকে। আমারও এরকম স্টুডেন্ট ছিল, 3 বছরের মেয়ে হয়ে গেছে, স্টিল ও মনে করে যে বেশি জোরে মানে স্নিজ করলে ও লিকেজ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো পেলভিক উইকনেসটা কিন্তু অনেক বছর ধরে থেকে যায়। আর এর আগে আস্তে আস্তে যদি আপনার পেলভিক ফ্লোরকে যদি আপনি হিল না করেন না, তো রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যুস ক্রিয়েট হয়, সেক্সুয়াল ড্রাইভ কমে যায় আফটার বেবি। তো এই কারণে হয়। আচ্ছা, তো এটা এই জায়গাটা পরিণত হচ্ছে। তারপরে দিয়ে যখন আমরা বেবিকে ফিড করছি বা বেবিকে ক্যারি করছি, তখন আমাদের পশ্চারটা বডির খারাপ হচ্ছে, ব্রেস্ট ফিডিং বাগেরা করানোর জন্য, বেবিকে ক্যারি করার জন্য। তো আমরা খুব খারাপ পশ্চার আমরা দাঁড়াই। ঠিক আছে, আমরা মনে করছি যে পোস্টপার্টাম যোগার কোনো দরকার নেই, টাইমের সাথে সাথে সব নিজে নিজে ঠিক হয়ে যাবে, কিন্তু আপনার পশ্চারটা তো বিগড়ে আছে। যদি আপনি পশ্চারকে ইমপ্রুভ না করেন তাহলে কি হবে? তাহলে আগে গিয়ে আপনার সার্ভাইকাল পেইন হতে পারে, ব্যাক পেইন হতে পারে, পুয়ার বডি পশ্চার মে লিড টু হাই ব্লাড প্রেশার অলসো, হাইপারটেনশন, ইট মে লিড টু ইয়োর নি পেন। তো আমরা যে প্রবলেমগুলোকে এখন ইগনোর করছি, ওটা আগে গিয়ে অনেক রকমের প্রবলেমে ক্রিয়েট হয়, অ্যান্ড উমেন আর নট অ্যাওয়্যার অফ দিস। ওরা মনে করে যখন বাচ্চারা বড় হয়ে যায়, আমার হাঁটু ব্যথা হচ্ছে, কোমর ব্যথা হচ্ছে, আর্থারাইটিস হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। এটা কিন্তু পোস্টপার্টামের লং টার্ম ইফেক্ট। ঠিক আছে? তো আমরা যখন পোস্টপার্টাম যোগা করছি, আমরা এই সমস্ত জিনিসের উপর আমরা ফোকাস করছি। আমরা প্রথমে স্টার্ট করি কোর অ্যান্ড পেলভিক স্ট্রেংথেনিং থেকে, সেটাকে আমরা ভিতর থেকে হিল করি, বডিকে ভিতর থেকে হিল করার আস্তে আস্তে করে সে চেষ্টা করি, এনার্জি ব্লকেজেসগুলোকে রিমুভ করার চেষ্টা করি। দেন আমরা পশ্চারের উপরে আমরা মানে ধ্যানটা আনি, পশ্চারগুলোকে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করি। দেন পুরো বডিতে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করার জন্য এক্সারসাইজ করা হয়। দেন আমরা ওয়েট ইনক্লুড করি, ইভেন ওয়েট লিফটিংও দরকার, কেন কি ইফ ইউ নিড টু টোন ইয়োর বডি না, আপনাকে একটু ওয়েট ইনক্লুড করতে হবে। ওকে, আদারওয়াইজ কি হবে, এই যে মানে একটা যে ঢিলাপন আছে না, একটা হ্যাঙ্গিং যে নেস থাকে স্কিনের মধ্যে, ওটা যাবে না। ওকে, তো আমরা ওয়েট আস্তে আস্তে করে ওটাকে আমরা ইনক্রিজ করি। আচ্ছা, তারপরে আমরা কিছু ইন্টেন্স এক্সারসাইজেস ইয়া যোগা ইয়া ফির কার্ডিও, ওগুলোকে আমরা আস্তে আস্তে করে ইমপ্লিমেন্ট করি, তাকি বডির যে স্ট্যামিনা আছে, যে স্ট্রেংথ আছে, ওটাকে আমরা ফিরে পাই। বিকজ ওভারঅল ফিটনেস মিনস ফ্লেক্সিবিলিটি, স্ট্রেংথ অ্যান্ড স্ট্যামিনা। দিস 3 শুড বি দেয়ার
তো শুধুমাত্র ফ্লেক্সিবিলিটির উপরে ইয়ে করলে হবে না, স্ট্রেংথ, তো স্ট্রেংথ কোর স্ট্রেংথ, পেলভিক স্ট্রেংথ, কার্ডিও করছি আমি, আমার স্ট্যামিনা বাড়াচ্ছি, আমি ওয়েট লিফটিং করছি তাতেও বডি স্ট্যামিনা স্ট্রেংথ বাড়ছে, স্ট্রেচেস করছি ওটা ফ্লেক্সিবিলিটি বাড়ছে। ফ্লেক্সিবিলিটি বাড়লে কি হয়, প্রাণা ভালো করে ফ্লো করে বডিতে, ব্লাড সার্কুলেশন ভালো করে ফ্লো করে বডিতে, আপনার ইচ অ্যান্ড এভরি সেল উইল গেট দি অক্সিজেনেটেড ব্লাড, দি পিওর ব্লাড, তো আপনার বডি হিল হবে। তো আপনি নিজের প্রেগনেন্সির আগের বডিটাকে ইজিলি ফিরে পেতে পারেন, আর এর জন্য অনেক বেশি টাইমের দরকার নেই, জাস্ট আপনাকে কারেক্ট প্রপার প্র্যাকটিসের দরকার আছে, প্রপার গাইডেন্স, প্রপার প্র্যাকটিস ইউ নিড অ্যান্ড দ্য ডেডিকেশন যে না আমাকে এটা করতে হবে। আমার বাচ্চা হয়েছে যখন আই ওয়াজ 24, ওকে, ঠিক আছে, অ্যান্ড আমি এটা মানে বলতে পারি অ্যাট দ্য এজ অফ 20 অলসো আই ওয়াজ নট দিস ফিট। আচ্ছা, আমার মধ্যে এতটা স্ট্রেংথ বা এতটা ফিটনেস ছিল না। ইভেন আমার মধ্যে যে ইমোশনাল যে মানে একটা যে ইমপ্রুভমেন্ট এসছে না, ওটা আমার এখন এসছে। আর আরেকটা জিনিস আমি এখানে ইনক্লুড করতে চাইবো, সেটা হলো পোস্টপার্টাম ডিপ্রেশন। ইট ইজ রিয়েল, ওকে, ইট ইজ রিয়েল। কেন কি বেবির পরে যখন আপনার পুরো একটা রুটিন চেঞ্জ হচ্ছে, তখন অবভিয়াসলি একটা ডিপ্রেশন ক্রিয়েট করছে আপনার মাইন্ডের মধ্যে, আপনার বডির মধ্যে। তো আপনি যদি এটাকে ট্রিট না করেন, তাহলে আগে গিয়ে আপনার লো সেলফ স্টিম, লো কনফিডেন্স, প্রত্যেকটা জিনিসের জন্য নিজেকে মানে দোষারোপ করা, যে এই জিনিসটা আমার হতে পারলো না, আমি এটা করতে পারলাম না। তারপর যখন নিজেকে দোষারোপ করতে পারে না, তখন নিজের ফ্যামিলি মেম্বারকে দোষারোপ করার একটা টেন্ডেন্সি মানে চলে আসে। এগুলো সব পোস্টপার্টামের লং টার্ম ইফেক্ট। আচ্ছা, তো আপনি নিজেকেও জানতে হলে আপনি নিজেকে তখনই ট্রিট করতে পারবেন যখন আপনি নিজের প্রতি অ্যাওয়ারনেস আনবেন। আর যোগাতে হোয়াট উই ডু, we create a awareness on our physical body, on our breath, on our mind, and when we create this awareness না, একটা ব্যালেন্স ক্রিয়েট হয়, মাইন্ড বডি এন্ড ব্রেথের একটা ব্যালেন্স ক্রিয়েট হয়। আপনি নিজের ফিজিক্যাল ব্লকেজেস গুলোকে ভালো করে জানতে পারবেন, আর জানতে পারলে আপনি ওটাকে ভালো করে ট্রিট করতে পারবেন, বিকজ এনার্জি ফলো ইউর থটস। তার মানে আমাদের বডিতে মোস্ট অফ দ্য প্রবলেম যেগুলো হয় ওই এনার্জি ব্লকের জন্যই হয়। সামহাউ আমি যদি ওই এনার্জি ব্লকটাকে রেকটিফাই করতে পারি থ্রু যোগিক প্রসেস, মেডিটেশন এন্ড অল, তাহলে আমার মানে প্রবলেম কিন্তু অনেকটাই সলভ হয়ে যাচ্ছে। যেমন অনেকটাকে আমি বলবো যে হয়তো অলমোস্ট 95% to 99% সেটা সলভ হয়ে যাচ্ছে। বিকজ অনেক সময় আমাদের দেখা যায় যে অনেক রকম ডিজিজ হয়, আমরা মেডিসিন খাই, হয়তো টেম্পোরারিলি আমরা সুস্থ হই, কিন্তু পুরোপুরি কিন্তু ওটা যায় না, দুদিন পর আবার সেটা ফিরে আসে। কিন্তু আয়ুর্বেদা লাইফস্টাইল আমাদেরকে যেটা বলে যে ওটা তোমাকে একদম রুট থেকে ক্লিয়ার করে দেবে, ওটা কখনো আর ফিরে আসবে না। তো যেহেতু আয়ুর্বেদের কথাটা উঠে আসলো, এই ফুড হ্যাবিটটা যোগিক লাইফস্টাইলের জন্য কতটা দরকার? যেমন আমরা বিভিন্ন ধরনের ফুড খাই আজকাল। আজকে দেখবেন, আজকে আমরা আরেকটা পডকাস্টে সেটা নিয়ে কথা বলছিলাম যে মেন্টাল হেলথ বা এই যে হাজব্যান্ড ওয়াইফ বা বিভিন্ন রিলেশনশিপের যে বন্ডিং গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আজকালকার দিনে। ইভেন ফ্রেন্ডস তো আজকে যদি ধরুন একসঙ্গে আপনি একটা গ্রুপে গেছেন, সবাই মোবাইল নিয়ে বিজি, একমাত্র অ্যালকোহলই বোধহয় আমাদেরকে একটা জায়গায় আজকাল একত্রিত করতে পারে। আদারওয়াইজ আমরা কেউ কারোর খোঁজ রাখছি না, কেউ কারোর বাড়িতে যাই না উইদাউট এনি ওকেশন ফাংশন। তো আমাদের লাইফস্টাইল, ফুড হ্যাবিটটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ওইটা কিভাবে মানে যোগিক ক্ষেত্রে আমাদেরকে কিভাবে মানে প্রবলেম ক্রিয়েট করে, বা ওইটার কি কি চেঞ্জেস আমাদের করা প্রয়োজন? ফুড হ্যাবিটটা অনেকটা বেশি ইম্প্যাক্ট করে, বিকজ আয়ুর্বেদাতে বলাই হচ্ছে যে ইউ উইল বিকাম হোয়াট ইউ ইট। কষ্ট কথা, আপনি যেটা খাবেন সেটা আপনি হবেন। তো ফুডকেও না 3টে গুণের হিসাবে ভাগ করা হয়, সাত্বিক, রাসিক অ্যান্ড তামসিক। ফাইন, এই 3টে গুণ মানুষের থাকে, 3টে গুণ খাবারেরও থাকে। তো আমরা যে ধরনের খাবারগুলো এখন বেশিরভাগ কনজিউম করছি, যেমনি প্রসেস ফুড হয়ে গেল, বা যেগুলোতে অনেক চটপাটা টাইপের খাবার আছে কিন্তু কোনো নিউট্রিয়েন্টস নেই, ওটার মধ্যে নিউট্রিশন নেই। তো আর যে পরে মানে অ্যালকোহল আমাদের কিছু সময়ের জন্যই হতে পারে একটা জিঙ্ক দেবে যে না ভাল লাগছে, কিন্তু এটা আলটিমেটলি বডির ক্ষতি করছে। দিস আর তামসিক। তো আপনি যখন তামসিক জিনিসগুলোকে বেশি কনজিউম করবেন, আপনার বডিতেও তামাসটা বেশি বাড়বে। বডিতে যদি আপনার তামাস ইনক্রিজ হয়, লেজিনেস আসবে, লেথার্জি আসবে। বডিতে তামাস যদি ইনক্রিজ হয়, আপনার চক্রাগুলোতে ব্লকেজেস আসবে, বিশেষ করে আপনার যে লোয়ার চক্রাগুলো যেগুলো আছে না, সেগুলো এফেক্টেড হবে। এটা হলো আমাদের মণিপুরা চক্র, রাইট? এটার মধ্যে অগ্নি তত্ত্ব থাকে, আমার যে ডাইজেস্টিভ পাওয়ার হয়, ডাইজেস্টিভ যে ফায়ার হয়, এটা এই চক্র থেকে কন্ট্রোল করে। আপনি এটার মধ্যে কি ঢোকাচ্ছেন? আপনি এটার মধ্যে তামসিক খাবারগুলো ঢোকাচ্ছেন, প্রসেস ফুডগুলোকে ঢোকাচ্ছেন, ইউ আর ড্যামেজিং দিস। তো ওই অগ্নি তত্ত্ব তখন কি কাজ করবে? তো আমরা যা খাচ্ছি
সেটা আমাদের লাইফস্টাইলকে অনেকটা বেশি এফেক্ট করে। ওয়ান মোর থিং, আমাদেরকে এটাকে জানতে হবে, আমাদের খাওয়া দাওয়া না আমাদের ওভারঅল বডি ফাংশনটাকে এফেক্ট করছে। ইভেন আপনি যদি কোনো সময় আপনি যদি তামসিক খাবার যদি বেশি খান, আপনার দেখবেন খাওয়ার পরে না রাত্রেবেলা আপনার সেরকম ঘুম আসতে চাইবে, রাত্রেবেলা আপনার প্রথম ঘুম আসবে না। যখন আপনি ঘুমিয়ে গেলেন সকালবেলা আপনাকে উঠতে ইচ্ছা করবে না, বা আপনি যদি 10 ঘন্টা ঘুমিয়ে ওঠেন ইউ উইল ফিল লেজি, তো বিকজ আপনার বডিতে তামাস পড়ে গেছে। যদি আপনি সেখানে সাত্বিক খাবার খাচ্ছেন, আপনি সাত্বিক জিনিস খাচ্ছেন, সাত্বিক জিনিস আপনি কি করে বুঝবেন? যেটা ডাইরেক্টলি মানে প্ল্যান্ট থেকে আপনার প্লেটে আসছে, ভালে আপনি ওটাকে ফ্রিজে রাখছেন, ইটস ওকে, কিন্তু ওটা প্রসেসড হচ্ছে না, ওটা প্যাকেজ করে আসছে না, দোজ আর সাত্বিক খাবার। তো ওগুলো যখন আপনি খাচ্ছেন আপনার বডি এনার্জি লেভেল অন্য হবে। আপনি করে দেখুন কিছুদিন, আপনার বডি পুরো এনার্জি আপনার পাল্টে যাবে, আপনার কাজ করতে ইচ্ছা করবে। তামসিক খাবার খেলে বডিতে যখন লেথার্জি আছে, আপনার ইমোশনাল লেথার্জিও আপনার ক্রিয়েট হয়, তখন আপনার ক্রিয়েটিভিটি কমে যাবে, আপনার কাছে টাইম হবে রিল স্ক্রোল করার, কিন্তু আপনার কাজ করতে ইচ্ছা করবে না, ঠিক আছে, আপনার ল্যাদ খেতে ইচ্ছা করবে। দিস আর বিকজ অফ দি তামসিক ফুড। তো এই ফুড হ্যাবিটটা তো আমাদের জন্য ভীষণ একটা মানে যোগিক প্র্যাকটিসে আনার জন্য ফুড হ্যাবিট একটা বিশাল ভূমিকা পালন করছে। সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের যে অ্যাডিকশন হয়, লাইক অ্যালকোহল, স্মোকিং, এছাড়া আরো অনেক কিছু, এরকম কোনো যোগিক প্র্যাকটিস আছে যেগুলো করতে 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 ওইগুলোর থেকেও মানে মানুষের মানে অ্যাডিকশন কমানোর কোনো প্রসেস? আপনি যখন যোগাতে আসবেন অ্যাডিকশন কমে যাবে অটোমেটিক্যালি, রেগুলার প্র্যাকটিস করতে করতে। বিকজ এটা কেন হচ্ছে, আমরা যোগা মেইনলি কি করছি, আমরা আসন করছি, যোগিক ব্যায়াম করছি, প্রাণায়াম করছি, মেডিটেশন করছি, মুদ্রা নিচ্ছি, চ্যান্ট করছি, তো যেগুলোই আমরা করছি আমরা বডিতে একটা ব্যালেন্স আনার জন্য করছি। আমরা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি, যেটা আমি বললাম মাইন্ড বডি অ্যাওয়ারনেসটা আমরা ক্রিয়েট করছি আমাদের বডিতে। আমরা বুঝতে পারছি আমাদের বডিতে কোথায় কোথায় প্রবলেম আছে, এনার্জিগুলোকে আমরা ঠিকভাবে চ্যানেলাইজ করছি। যখন আপনি আপনার এনার্জিটাকে ঠিকভাবে চ্যানেলাইজ করবেন, আপনার বডির প্রতি একটা অ্যাওয়ারনেস আসবে না, আপনার অ্যাডিকশন নিজে নিজে কমে যাবে। তো আপনি যদি বলেন এটাতে আপনি কি করতে পারেন, কোন একটা জিনিসকে আপনি দেখলেন, ওটার আপনি জানেন জিনিসটা খারাপ, অ্যালকোহল কনজিউশন ইজ রং, কিন্তু তারপরে আপনি অ্যাডিক্টেড আছেন, আপনি কন্ট্রোল করতে পারছেন না, সেলফ কন্ট্রোলটা আসছে না। এটা কিসের জন্য হচ্ছে? It is due to Manipura chakra and due to your Ajna chakra also. ঠিক আছে, আপনি জিনিসটাকে দেখে আপনি নিজেকে সরাতে পারছেন না, আপনার মধ্যে ক্ল্যারিটিটা আসছে না, তো দিস টু চাকরাস এফেক্টেড। তো আপনি যদি নিজের আজনা চাকরা থেকে রিলেটেড আসন করেন বা মেডিটেশন করেন, বৃক্ষাসন একটা ট্রি পোজ যেটা আমরা করি, ওটা এই চাকরার জন্য খুব বেশি ভালো হয়, কনসেন্ট্রেশন ইমপ্রুভ করে। মণিপুরা চাকরার জন্য অগ্নিসার ক্রিয়া হয়, ঠিক আছে, অনেক রকমের আসন আছে, নবাসন আছে। তো এই ধরনের যখন আমরা আসন করছি, প্র্যাকটিস করছি, তো এই চক্রগুলো ক্লিয়ার হচ্ছে। তো আস্তে আস্তে কি করবে, আপনি যখন আপনার এনার্জিটাকে ঠিকভাবে চ্যানেলাইজ করবেন না, যখন গ্রসার এনার্জিটাকে আপনি উপরের দিকে চ্যানেলাইজ করবেন, হায়ার চক্রগুলোতে দিকে নেবেন, আপনার হায়ার ক্রিয়েটিভিটি যখন মানে বাড়বে, অলরেডি আপনার লোয়ার ক্রিয়েটিভিটি, আপনার অ্যাডিকশনগুলো আস্তে আস্তে করে কমে যাবে। এটা প্র্যাকটিসের সাথে হবে। আমরা যেহেতু একটু চক্রের প্রসঙ্গে ঢুকলাম, এবার আমি একটু বাকি চক্রগুলি নিয়েও কথা বলতে চাই। মানে ওইগুলোর মধ্যে কি কি ধরনের প্রবলেম হতে পারে, এবং প্রবলেম হলে পরে আমরা কি কি প্র্যাকটিস অবলম্বন করতে পারি যাতে করে আমার লাইফস্টাইলটা আরো ভালো হতে পারে? এটা খুবই মানে একটা ইন্টারেস্টিং টপিক, কেন কি আমাদের লাইফে যত প্রবলেম আছে, ইমোশনাল প্রবলেম হোক বা ফিজিক্যাল প্রবলেম হোক, অল অফ দিস আর রিলেটেড টু আওয়ার চক্রাস। ঠিক আছে, প্রত্যেকটা চক্রার কিছু ইমোশনস থাকে, অ্যান্ড তার সাথে রিলেটেড কিছু অর্গানস আছে, কিছু সিস্টেম আছে যেটাকেও কন্ট্রোল করে। যদি ওই চক্রাতে কোনো রকমের ব্লকেজ আছে, যেটা প্রাণময় কোষাতে আমি বললাম প্রাণা ফ্লো হয়, যতক্ষণ প্রাণা স্মুথলি ফ্লো হচ্ছে ইউ আর ফিট অ্যান্ড হেলদি। যেখানে আপনার ব্লকেজ আসলো, ডার্টি এনার্জি ওটার মধ্যে ক্রিয়েট হতে লাগলো, ডিসিজড এনার্জি হবে, আদি ব্যাধিতে কনভার্ট হবে। ঠিক আছে, তো আস্তে আস্তে ওই চক্রাগুলোতে যখন ব্লকেজ আসে, ইমব্যালেন্স আছে, তখন ওই চক্রার সাথে রিলেটেড ইমোশনাল প্রবলেমও হয়, আর চক্রার সাথে রিলেটেড ফিজিক্যাল প্রবলেমও হয়। ফাইন, তো এবার আপনি যদি শুধুমাত্র ইমোশনাল প্রবলেমের জন্য যোগা করেন, তাও আপনার ফিজিক্যাল প্রবলেমেও অনেকটা হিল হবে, আর যদি আপনি শুধুমাত্র ফিজিক্যাল প্রবলেমের জন্য যোগা করেন, আপনি ইমোশনাল প্রবলেমে হিল হবে। তো আমি যদি স্টার্ট করি আমাদের সব থেকে যে বেসিক চক্রা যেটা আছে, মূলাধার চক্রা, তো দিস চক্রা ইজ ফর স্টেবিলিটি, ফর ইউর সেলফ সার্ভাইভাল। ঠিক আছে, এই যে বেঁচে থাকার যে ইচ্ছাটা, ঠিক আছে,
বেসিক যে নিড গুলো থাকে, খেতে হবে, পড়তে হবে, কাজ করতে হবে, এটা এই চক্রার জন্য হয়। তো সিকিউরিটি বা ইমোশনাল সিকিউরিটি বা স্টেবিলিটি যে জিনিসটা আছে ওটা হলো গিয়ে মূলাধার চক্র। ঠিক আছে, এবার এতে যখন আপনার ব্লকেজ আসবে তখন আপনি ফিনান্সিয়াল টেনশন নেবেন বা ফিনান্সিয়াল স্ট্রেস হলে এতে ব্লকেজ আসবে। ইন্টারকানেক্টেড কিন্তু, ঠিক আছে। ফিজিক্যাল লেজিনেস আসবে, আপনার মানে ফিজিক্যালি কাজ করতে আপনার ইচ্ছা করবে না, কোথায় যেতে হচ্ছে যেতে ইচ্ছা করছে না। তো এগুলো হলো কি ইমোশনাল প্রবলেম। আপনি আপনার লাইফের মধ্যে স্টেবল ফিল করবেন না, মনে হবে যে আমার লাইফে কোনো স্টেবিলিটি নেই। আর পোস্ট প্রেগনেন্সি যেহেতু আমি এই জিনিসটাকে নিয়ে অনেক বেশি আমি মানে পড়েছি বা এই জিনিসটাকে অনেক বেশি ঘাটাঘাটি করেছি, মেয়েদের মধ্যে প্রবলেমটা থাকে, ওদের মনে হয় লাইফের মধ্যে স্টেবিলিটি আসছে না, আমার পুরো লাইফটা আমি আমার ফ্যামিলিকে দিয়ে দিলাম আর আমার জন্য নিজের জন্য কিছু নেই। তো এই প্রবলেমগুলো আসছে বিকজ তাদের মূলাধার চক্রাতে মানে আপনি ব্লকেজ বলুন বা আপনার ইমব্যালেন্স বলুন, ওটা ক্রিয়েট হয়েছে। ফিজিক্যালি যদি আপনি দেখেন, এটা আমাদের স্কেলেটন সিস্টেম আর মাস্কুলার সিস্টেমকে কন্ট্রোল করে। তো পায়ে ব্যথা হবে, জয়েন্ট পেন হবে, ঠিক আছে, লোয়ার ব্যাক পেনের ইস্যু হবে, ফিজিক্যাল উইকনেস হবে। দিস ইজ বিকজ অফ দি ব্লকেজেস অন দি মূলাধার চক্র। দেন কাম টু স্বাধিষ্ঠান চক্র। ঠিক আছে, স্বাধিষ্ঠান চক্র যেটা হলো আমাদের সেক্স চক্র। তো সেটা কি করে, আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানকে, রিপ্রোডাক্টিভ সিস্টেমকে পুরোপুরি ভাবে কন্ট্রোল করে। তো এটা কিসের জন্য হয়? ইট ইজ ফর দি ক্রিয়েটিভিটি। ঠিক আছে, ইট ইজ ফর দি ক্রিয়েটিভিটি। তো আপনার যখন এই চক্রাতে যখন ব্লকেজেস আসবে না, যখন এই চক্রাতে ব্লকেজ আসবে তখন শেম ক্রিয়েট হয়। ওকে, শেম ক্রিয়েট হয়, মানে ক্রিয়েটিভিটি অনেকটা কমে যায়। কোনো কিছুর জন্য মনে হবে যে মানে কি বলবো, যে আমি এই জিনিসটা করলাম, আমার এই জিনিসটা মনের মধ্যে এসে আসলো, মানে এই ধরনের ডাউট, সেলফ ডাউট, এই জিনিসটা ক্রিয়েট হয়। মানে কনফিডেন্স ইজ এ ডিফারেন্ট থিং, শেম ইজ এ ডিফারেন্ট থিং। মানে প্রত্যেকটা জিনিসের জন্য মানে নিজেকেই দোষারোপ করার যে একটা টেন্ডেন্সি আছে, গিল্ট, গিল্ট অ্যান্ড শেম অ্যান্ড লো ক্রিয়েটিভিটি, দিস থিং উইল গেট ক্রিয়েট। তার সাথে ইমোশনাল ব্লকেজেস ক্রিয়েট হবে, কেন কি এটা আমাদের ইমোশনসকে প্রচন্ড বেশি স্টোর করে। তো আপনি যদি প্রচন্ড বেশি ইমোশনাল ব্লকেজেস রাখেন তো এই চক্রটা এফেক্টেড হয়। এই কারণে যে মেয়েদের পিসিওডি বা পিসিওএস এর প্রবলেম থাকে, তাদের লোয়ার বডিতে বেশি ফ্যাট জমা হয়, তাদের থাই ফ্যাট অনেক বেশি হয়, তাদের গ্লুট ফ্যাট অনেক বেশি হয়। তারা কি বলে, লোয়ার বডিতে অনেক বেশি ফ্যাট জমে গেছে, বিকজ তারা অনেক বেশি ইমোশনাল ব্লকেজেস তারা ক্যারি করছে, তারা ওটাকে রিলিজ করতে পারে না, ওরা কাউকে বলতেও পারছে না। এক্সপ্রেস না করতে পারলে ওটা ওখানে গিয়ে আপনার স্টোর হবে। তো যোগাতে আমরা কি করি, এমন কিছু স্ট্রেচেস করি, ফার্টিলিটি যোগাতেও বা পোস্ট প্রেগনেন্সি যোগাতেও, যেই কারণে কিছু ডিপ হিপ ওপেনিং স্ট্রেচেস করি, পেলভিক স্ট্রেচেস করি, যেটাতে কি হয় লোয়ার বডি থেকে যে এই যে এনার্জি কনজেশনটা যে আছে, যে ব্লকেজগুলো আছে, সেগুলো রিলিজ হোক। তো যখন আমরা ব্লকেজগুলোকে রিলিজ করছি না, তো রিপ্রোডাক্টিভ অর্গানও আমাদের হিল হচ্ছে, তার সাথে সাথে এখান থেকে যে এক্সট্রা বডি ফ্যাট আছে সেগুলো আমরা রিলিজ করছি। তো আমরা শুধু ফিজিক্যাল বডিতে কাজ করছি না, আমরা এনার্জি বডিতে আমরা কাজ করছি। তো এটা রিপ্রোডাক্টিভ অর্গান। আমি জাস্ট এই কথাটি এখন বলতে যাচ্ছিলাম যে যোগার মানে কিন্তু শুধুমাত্র এটা না যে সুন্দর একটা শরীর তৈরি করা, তার পাশাপাশি পুরো এনার্জি সিস্টেমটাকে একটা সুন্দরভাবে আবার চালু করা। অফকোর্স। আর আপনি যদি ভালো করে যদি মানে ভেবে দেখেন না, তাহলে যাদের ফিজিক্যাল প্রবলেমে পিসিওডি আর পিসিওএস আছে, তাদের ইমোশনাল ব্লকেজেসও আছে, তাদের মধ্যে এই গিল্ট ফিলটা অনেক শিগগিরই চলে আসে। প্রত্যেকটা জিনিসের জন্য নিজেকে গিল্টি ফিল করা, এই জিনিসটা থাকে। তো ওরা এই জিনিসটাকে বুঝতে পারছে না এটা কেন হচ্ছে, বাট দিস টু আর লিঙ্কড। আপনি একটাকে ঠিক করুন না, একটা নিজে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু মণিপুরা চক্র নিয়ে বলি, তো এটা কি, এটা হলো উইল পাওয়ার, ফায়ার, উইল পাওয়ার। আপনি যদি আপনার মূলাধার চক্র যদি আপনাকে কাজ করার জন্য শক্তি দেয়, তো কাজ করার ইচ্ছাটা আপনাকে মণিপুরা দেয়। ওকে, দিস ইজ উইল পাওয়ার। এ পুশ করে তবে গিয়ে ওটা কাজ করতে লাগে। ঠিক আছে, তো এটা হলো কি মণিপুরা চক্র। তো মণিপুরা চক্রাতে আমাদের ফায়ার এলিমেন্ট থাকে। তো যখন এই চক্রাতে যদি ব্লকেজেস আসে, তখন অবভিয়াসলি উইল পাওয়ার কমে যায়, সেলফ কন্ট্রোল থাকে না, এই জন্য যা খুশি তা আমরা খেয়ে নিই। হ্যাঁ, এটা যখনই দেখবেন কেউ ইমোশনালি বেশি স্ট্রেস থাকে না, তখন সে প্রসেসড ফুড, আনহেলদি ফুড প্রচন্ড বেশি খায়, চিপস, কেক, পেস্ট্রি, ডোনাটস, অ্যালকোহল, এই ধরনের যত তামসিক খাবার তখন সে অ্যাট্রাক্ট করে, বিকজ অফ দি ব্লকেজ ইন দি মণিপুরা চক্র। তো মণিপুরা চক্র যখন আপনার উইক হবে, আপনার কোর উইক হবে, আপনার কোর মাসলস উইক হবে, বেলি ফ্যাট আসবে, বেলি ফ্যাট আপনার ক্রিয়েট হবে, ডাইজেশন
হাই কোলেস্ট্রল প্রবলেম, এটাও মণিপুরা চক্র ব্লকেজের জন্য হয়। মানে ফিজিক্যাল বডিতে ডায়াবেটিস, ডাইজেস্টিভ ইস্যুস অ্যান্ড হাই কোলেস্ট্রলের প্রবলেম হতে পারে। অ্যান্ড ইমোশনাল বডিতে আপনার লেস সেলফ কন্ট্রোল, লেস উইল পাওয়ার, এই প্রবলেমগুলো হতে পারে। দিস টু আর কানেক্টেড। আপনি মিলিয়ে দেখুন, আপনি ভেবে দেখুন, যদি কোনো পার্সনের যদি এরকম থাকে যে আমার ওটাই মাইন্ডের মধ্যে এখন ঘুরছে অ্যাকচুয়ালি, যদি কোনো পার্সনের যদি ডাইজেস্টিভ ইস্যু থাকে, ব্লোটিং এর ইস্যু হচ্ছে, বা তার কোলেস্ট্রল, আমি বলছি না যে সবকিছু একসাথে হবে না, একটা দুটো হতে পারে, তার ডায়াবেটিস আছে, তাহলে দেখবেন তার মধ্যে উইল পাওয়ার কম আছে। একদম সত্যি কথা। এবং এটা আমার এক্সাম্পল আমার মাথায় আসছে, এখন বলতে পারবো না, কিন্তু এক্সাম্পল চলে এসেছে আমার মাথায়। এটা মানে আপনি যদি ডিপলি ভাবেন না, আমি সত্যিগুলোকে ভেবে ভেবে না আমি লিখেছি ডায়েরিতে, নোট ডাউন করেছি, যে কেন কি আমি চাই যে আমার স্টুডেন্টদেরকে আমি এইভাবে করাবো যে কম সময়তে কম প্র্যাকটিস করে ওরা ম্যাক্সিমাম বেনিফিট পেতে পারে। অ্যাকচুয়ালি এখন আমরা এটাই চাই, এটাই চাই। কেন কি কারো কাছেও তো টাইম নেই, না তো আমিও কার্ডিও করাতে পারি, লাফাও, জাম্পিং জ্যাক করো, এই করো, সেই করো, সূর্য নমস্কার করো 8-10 খানা, কোনো মানে নেই তার। কারণ সবাই সেটা পারবে না করতে, আমি কেন করাবো? তো প্রবলেমের রুট কজকে বোঝো, প্রবলেমের রুট কজটাকে ছাড়ো, একদম হেলদি হয়ে যাও। এটা কিন্তু আপনার টাইম কম নেবে, বাট কনসিস্টেন্সি ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এমন না যে আমি 1 মাস করলাম আমি ঠিক হয়ে যাবো, সেটা হবে না। কারণ সবার বডি বরাবর হয় না, কারো কারো 1 বছরও লেগে যায়। আপনাকে সেই ডেডিকেশন দিতে হবে, সেই পজিটিভিটির সাথে করতে হবে। এবার যদি আমরা একটু উপরে আসি, ইওর অনাহতা চক্র, হার্ট চক্র। অনাহতা চক্র ইজ লাভ, কম্প্যাশন, এটা হলো তার ইমোশন। আর এটা কি কন্ট্রোল করে আমাদের ফিজিক্যাল বডিতে? হার্ট, লাংস অ্যান্ড আওয়ার থাইমাস গ্ল্যান্ড। তো থাইমাস গ্ল্যান্ড কিন্তু বডির যে একটা শক্তি থাকে না ইনফেকশনের এগেনস্ট লড়া, ইমিউনিটিটাকে এটার জন্য সে রেসপন্সিবল হয়। এবার যদি আপনার অনাহতা চক্রাতে ব্লকেজ থাকে, তাহলে কি হবে? তাহলে আপনি লোকের সাথে কানেক্ট হতে আপনার একটু প্রবলেম হবে, গ্রিফ আসবে। গ্রিফ ইজ দ্য নেগেটিভ ইমোশন ফর অনাহতা চক্র। ঠিক আছে, ব্লকেজ উইল ক্রিয়েট গ্রিফ। গ্রিফ মানে কি? কিছু একটা হলে সেটাকে নিয়েই খালি দুঃখ করা। মানে গার্লফ্রেন্ড আজকে এই বলেছে, বয়ফ্রেন্ড আজকে আমার ফোন তোলেনি, সেটাকে নিয়ে খালি কাঁদতে থাকো, ওই দুঃখের গান চালিয়ে বসে থাকো। মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে যে এক্সট্রা যে গ্রিফটা হয় না, এই জিনিসটা হলো এই ব্লকেজেসটা। এখানে একটা হেভিনেস ফিল হতে থাকে। ঠিক আছে, অথচ দেখুন সবটুকু মানে রিলেটেড সেই এনার্জি বডির মধ্যে, কিন্তু আমরা কিন্তু দোষারোপ করছি একে তাকে। হ্যাঁ, তো এটা আপনার কিন্তু লিঙ্কড আছে। যদি আপনার গ্রিফ থাকে এখানে ব্লকেজ আসবে, আর যদি এখানে ব্লকেজ থাকে তাহলে আপনার গ্রিফ আসবে। এটা কিন্তু একটা সাইকেল। ঠিক ঠিক, হ্যাঁ, এটা 1 ওয়ে না, কিন্তু 2 ওয়ে, ঘুরতে থাকে। তো এখানে যদি আপনার ব্লকেজ আসে, তো আমি ইমোশনের কথা বললাম, গ্রিফ হবে। বা যদি ফিজিক্যাল বডির প্রবলেম বলি, তাহলে কি হবে? আপনার বডি ইমিউনিটি পাওয়ার কমে যাবে, লাংস রিলেটেড ইস্যুস আসবে, হার্ট রিলেটেড ইস্যুস আপনার আসবে। যদি একটু উপরে আমি যাই, আরেকখানে জিনিস এখানে আসে, সেটা হলো কানেক্ট করতে অসুবিধা হয়, যেটা মাদের হয়। ফ্যামিলি মানে বাচ্চার সাথে একটা কানেকশন বিল্ড আপ করতে, বা ফ্যামিলি মেম্বারের সাথে একটা কানেকশন বিল্ড আপ করতে এটা প্রবলেম আসে। প্রেগনেন্সির পরে যে ফেজটা থাকে না মাদের, মানে আমি এটা মাঝখানে বলছি, এমন একটা ফেজ থাকে সেখানে ওর সাথে কে কি ধরনের ব্যবহার করেছে ওটাকে নিয়ে সে বেশি রিয়াক্ট করে। মানে কিউ হতে পারে সেই সেন্সে বলেনি, কিন্তু কি কোনো খারাপ কথা বলেছে, ও ওটাকে কিন্তু বেশি ইফেক্ট করে। কেন কি? বিকজ অফ দিস ইমব্যালেন্স। আর ওটা কিন্তু তার মাথার মধ্যে থেকে যায় 10 বছর বাদেও ওটা নিয়ে কথা শোনা। স্পেশালি পডকাস্ট আমার কয়েকটা ফ্রেন্ডকে মানে জেনে বুঝে লিঙ্কগুলো দেবো, যেন এই জায়গাটা ওদেরকে শোনা দরকার, দেখা দরকার। না সিরিয়াসলি, বিকজ আপনি বলছেন আর আমার শুধু নামগুলো মাথায় আসছে। আসবেই, মানে এমন হবে আপনি দেখবেন যে ওই সময় কে কিভাবে কি কথা বলেছিল, শাশুড়ি কি বলেছিল, ননদ কি বলেছিল, সব মনে থাকে। আর 10 বছর 12 বছর বাদেও সেটাকে নিয়ে বলবে, অমুক সময় তোমার মা এই বলেছে, তুমি এই করেছো, তুমি সেই করেছো। তো এই জিনিসগুলো না থেকে যায়, ইমোশনস গুলো, মানে এই জিনিসগুলো থেকে যায়। এটা গ্রিফটা, এই গ্রিফটাকে সে ছাড়তে পারে না। বিকজ আফটার প্রেগনেন্সি না, এখানে কিন্তু প্রেগনেন্সির পরে প্রত্যেকটা চক্র এফেক্টেড হয়। ইচ এন্ড এভরি চক্র উইল গেট এফেক্টেড। ইমোশনাল বডি পুরো এরকম ভাবে সে নড়ে যায়, কমপ্লিটলি নড়ে যায়। আর বিকজ অফ দ্যাট ওই সময় তাকে তুমি যেরকম ভাবে ফিল করাও না কেন, অনেক প্রিকশন নিয়ে তাকে ফিল করাতে হবে। কেন কি সেই জিনিসগুলোকে ক্যারি ফরওয়ার্ড করবে। ইয়া তো মাদেরকে আমি বলবো যোগা করো, নিজেকে হিল করো, সো দ্যাট কারো নেগেটিভ কথাগুলোকে তুমি 10 বছর অবধি নিজের কাছে না রাখতে হয়। ইট উইল হেল্প ইউ টু অ্যানালাইজ, ক্ল্যারিটি আসবে যে কে কোন কথাটা কেন বলেছে, কি জন্য বলেছে। আর আমি বেকারে ওই বোঝাটাকে নিয়ে আমি চলবো না। মানে কি আপনি যখন কোনো ইমোশন বা কোনো রাগ, কোনো অ্যাঙ্গারটাকে নিয়ে চলেন, যেটা আমি বললাম,
বাকিদের ঘন্টা ফারাক পড়ে, ক্ষতিটা আপনার হয়। একদমই একদমই ঠিক আছে। তো আপার ব্যাক পেইনেরও ইস্যু আসে যদি এখানে ব্লকেজ থাকে, আপার ব্যাক পেইন ইস্যু আসবে। যদি আপনার মণিপুরা এন্ড মূলাধারে যদি ব্লকেজ থাকে, আপনার লোয়ার ব্যাক পেইনের ইস্যু আসতে পারে। দেন আমরা আসছি বিশুদ্ধি চক্রাতে। ফাইন। তো বিশুদ্ধি চক্র ইজ ফর হায়ার ক্রিয়েটিভিটি, দিস ইজ লোয়ার ক্রিয়েটিভিটি, স্বাধিষ্ঠান বিশুদ্ধি ফর হায়ার ক্রিয়েটিভিটি। তো বিশুদ্ধি চক্র যখন আপনার অ্যাক্টিভেট থাকে, ভালো থাকে, ইউ উইল বিকাম এ ক্রিয়েটিভ পারসন। নতুন নতুন থটস আসবে, ক্রিয়েটিভিটি আসবে, আপনার অনেক কিছু করতে ইচ্ছা করবে, শিখতে ইচ্ছা করবে, জানতে ইচ্ছা করবে। যদি এখানে আপনার ব্লকেজেস আসে, তাহলে আপনি লেস এক্সপ্রেসিভ হবেন। মানে প্রবলেম আছে, এক্সপ্রেস করতে পারছি না, বাচ্চা সামলাতে পারছি না, আই নিড হেল্প, কিন্তু আমি এক্সপ্রেস করতে পারছি না, নিজের উপরে এক্সট্রা লোড আমি নিয়ে নিচ্ছি। কোনো মানে নেই এক্সট্রা লোড নেওয়ার, নিজেকে সাফার করানোর, কিন্তু আমি নিয়ে নিচ্ছি কেন কি আমি এক্সপ্রেস করতে পারছি না ডিউ টু দি ব্লকেজ ইন দি বিশুদ্ধি চক্র। তো আপনার এক্সপ্রেস হবে না, ওভার থিঙ্কিং এর ইস্যু আসবে। যেটা বললাম, কেউ কোনো কথা বললে ওটাকে নিয়ে বারবার ওভার থিঙ্ক করনা। উই সাফার মোর ইন আওয়ার ইমাজিনেশন দেন ইন রিয়েলিটি। আমরা রিয়েলিটি থেকে বেশি আমাদের ইমাজিনেশনে সাফার করি বিকজ অফ দি ব্লকেজ হিয়ার। ফাইন। তো এটা আপনার আসবে। যদি ফিজিক্যাল বডির কথা বলি, থাইরয়েডের ইস্যু আসতে পারে। অনেক মাদের আফটার প্রেগনেন্সি থাইরয়েড প্রবলেম আসে, অনেক মাদের হয়। থাইরয়েড ইস্যুটা কেন আসছে? হরমোনাল ইমব্যালেন্স, তো বিশুদ্ধি চক্র ব্লকেজের জন্য। আর থাইরয়েড হলে ওবেসিটি হবে, ফার্টিলিটি ইস্যুসও হবে। ওয়েট ইয়া তো অনেক বেশি ওয়েট বেড়ে যাবে, ইয়া একদম ওয়েট কমে যাবে। হাইপোথাইরয়েড, হাইপার থাইরয়েড আলাদা হয়। তো ওয়েট রিটেনশনে প্রবলেম আসবে। দেন আসছে আমাদের অজনা চক্র আর আজ্ঞা চক্র। দিস ইজ দি মাস্টার। ঠিক আছে, এটা পিটুইটারি গ্ল্যান্ডকে কন্ট্রোল করে। ফাইন। যদি ইমোশনের কথা বলি, ক্ল্যারিটি, দিস উইল ক্রিয়েট দি ক্ল্যারিটি। কোনো জিনিস হচ্ছে, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, যদি ক্লিয়ারলি বুঝতে হয়, দিস হ্যাজ টু বি অ্যাক্টিভেটেড। এবার যদি এখানে ইমব্যালেন্স আসে, ব্লকেজেস আসে, ইউ উইল বি কনফিউজড। হ্যাঁ, এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কি করব না করব, কিছু বুঝতে পারছি না। যেটা আপনি বললেন যে ফ্যামিলি, বাচ্চা সবকিছু পরে আমি কি করে সামলাবো, উই আর কনফিউজড। টাইম কিন্তু আছে হাতের মধ্যে, কিন্তু আমি কনফিউজড বলে আমি এক্সিকিউট করতে পারছি না। ওকে, লোয়ার চক্র উইল হেল্প মি টু এক্সিকিউট, বাট দিস উইল হেল্প ইউ টু থিঙ্ক না হাউ টু এক্সিকিউট। ফাইন। আপনি একটা পুরো টাইম ম্যানেজমেন্ট করে নিলেন, প্ল্যান বানিয়ে নিলেন, ভেবে নিলেন এই করে আমি টাইম ম্যানেজ করব, আপনার বিশুদ্ধি চক্র কাজ করলো, সেখানে অ্যাক্টিভেট হলো, আপনার লোয়ার চক্রাস আর রেডি টু এক্সিকিউট দিস। বাট আপনার এখানে ব্লকেজ আসে, তো কি হবে, আপনি কি করে এক্সিকিউট করবেন আপনি জানেনই না। আর যদি ফিজিক্যাল বডির আমি কথা বলি, পিটুইটারি গ্ল্যান্ড ম্যাক্সিমাম হরমোনস কে সেক্রিকেট করে, পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক আছে। তো যদি আপনার পিটুইটারি গ্ল্যান্ড ভালোভাবে কাজ না করে, ওটা যদি এফেক্টেড হয়, তাহলে রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যুস আসবে। কেন কি পিটুইটারি গ্ল্যান্ড কি করে, ম্যাক্সিমাম যে ফার্টিলিটি জন্য যে হরমোনগুলো যে দরকার হয়, এফএসএস, টিএইচএস, এডিএইচ, তারপরে অক্সিটোসিন, হ্যাঁ, তো এই ধরনের যে হরমোনগুলো আছে পিটুইটারি গ্ল্যান্ড সিক্রেট করছে, ওগুলোকে কন্ট্রোল করছে। তো আপনার এইটার জন্য কি হবে, আপনার ওভারঅল বডি যে হরমোনাল সিস্টেম আছে সেটা ইমব্যালেন্স হবে। আর হরমোন যদি ইমব্যালেন্স হয়, বডিতে প্রবলেম আসবে। অ্যান্ড লাস্ট যদি আমি এর কথা বলি, সহস্রার চক্র, দ্য প্রাইম, দ্য একদম ক্রাউন চক্র আমাদের। তো ইট ইজ ফর দ্য ডিভাইন কানেকশন, ফর দি পারপাস, আপনার লাইফ পারপাস, এটা এখান থেকে আসে। মানে একটা হলো আমি আমার লাইফকে বাঁচছি, ঠিক আছে, সকালে উঠলাম, খেলাম দিলাম, কাজে গেলাম। আর একটা হলো একটা পারপাসফুল লাইফকে বাঁচা। আপনি যদি আপনার লাইফে শুধু লাইফকে স্পেন্ড করছেন, আপনি যতই ভালো চাকরি করেন না কেন, যতই ভালো বিজনেস করেন না কেন, আপনার হাজবেন্ড যতই ভালো হোক, বাচ্চা যতই ভালো হোক, যতই সবকিছু ঠিকঠাক থাকুক না কেন, ভিতর থেকে আপনার একটা ভয়েড থাকবে। ঠিক আছে, আপনি আপনার হ্যাপিনেসের জন্য অন্যের উপরে আপনি নির্ভর হবেন। যে আমি যদি এই গাড়িটা পাই, আই উইল বি হ্যাপি। আমি যদি এই ডায়মন্ডটা পাই, আই উইল বি হ্যাপি। আমি যদি মুভিটা দেখতে যাই, আই উইল বি হ্যাপি। আমার বর আমাকে বার্থডেতে সারপ্রাইজ দিল, আই উইল বি হ্যাপি। ওকে, আমাদের হ্যাপিনেস কিসের উপর ডিপেন্ড করছে? মেটেরিয়াল থিং এর উপর, অন্যের উপর ডিপেন্ড করছে, বিকজ উই ডোন্ট হ্যাভ এনি পারপাস ইন আওয়ার লাইফ। কিন্তু যখন আপনার লাইফে একটা পারপাস আসবে না, তখন আপনার হ্যাপিনেস আপনার নিজের মধ্যে থাকবে। আমি যদি একবার রিলে একটা লাইকও পাই না, আই বিকাম হ্যাপি। কেন কি ওই জিনিসটা আমি আমার পারপাসের জন্য করছি। আমার পারপাস কিন্তু রিল বানানো না, কিন্তু রিলের থ্রুতে যে আমার নলেজ গুলোকে লোকের কাছে স্প্রেড করা, ওটা আমার পারপাস। আমি যোগার গুডনেসটাকে স্প্রেড করতে চাইছি, ওটা কারো কাছে স্প্রেড হয়েছে, সেটাকে লাইক করেছে, তো আপনি তখন হ্যাপিনেসটা পাবেন। ঠিক আছে, তো এটা হলো পারপাসের জন্য। তো যখন আপনার এখানে ব্লকেজ আসবে, ইউ উইল ফিল লস্ট ইন ইউর লাইফ।
আপনার যতই থাক না কেন ইউ উইল ফিল লস্ট, যেটা মেয়েদের হয়, বিশেষ কর যারা মারা হয় তাদের এই জিনিসটা হয়, দে ফিল লস্ট। মনে হয় আমি আমার লাইফটাকে আমার হাজবেন্ডের জন্য দিয়ে দিলাম, আমার বাচ্চার জন্য দিয়ে দিলাম, আমার জন্য কিছুই রাখলাম না। কেন রাখলে না তুমি? কে তোমাকে বারণ করেছিল? কেন রাখোনি? তোমার নিজের চয়েস ছিল, তুমি নিজের লাইফে কোনো পারপাস রাখোনি কেন? আমি বলছি না যে সবাই বাইরে বেরোও কাজ করো, আমি জানি অনেকের জন্য এটা পসিবল হয় না, কিন্তু নিজের একটা পারপাস থাকা দরকার লাইফের মধ্যে। সেটা যে কোনো জিনিস হতে পারে, সেটা গান করা হতে পারে, সেটা নাচ করা হতে পারে, সেটা যে কোনো জিনিস, হাতের কাজ হতে পারে, এনিথিং। কোনো ক্রিয়েটিভ কাজের মধ্যে নিজেকে ইনভলভ করো। ক্রিয়েটিভ কাজের মধ্যে ইনভলভ করলে কি হবে না, নেগেটিভ যে এনার্জিস গুলো ওগুলো হবে না, অ্যাডিকশনটা কমে যাবে, একদম এই জিনিসগুলো হবে। নিজেকে ক্রিয়েটিভ বানাও, এঙ্গেজ করো, নিজের এনার্জিগুলোকে পজিটিভে আনো। আর অলসো যখন আপনার এই 6 চক্রা অ্যালাইনড হবে, ক্লিন হবে, আপনার সহস্রারা অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার বাকি 6 বাকিগুলোর উপরে একদম। আর যখন আপনার সহস্রারা পুরো মানে অ্যাক্টিভেট হবে, এটার মধ্যে যখন এনার্জি আসবে, ডিভাইন এনার্জি আসবে, আপনি ইনটিউশন পাবেন আপনার লাইফের মধ্যে, তো ইউ উইল ফিল পজিটিভ না। আপনি জানবেন যদি কোনো কিছু খারাপও হয় আপনার খারাপ লাগবে না, আপনি জানবেন ওর ইচ্ছাতে হয়েছে, নিশ্চয়ই এর মধ্যে কিছু না কিছু ভালো আছে, ভালো রয়েছে। আর যদি এটা আপনার ব্লক থাকে তাহলে কি হবে, যদি কিছু ভালো হয় আপনি ওটার মধ্যে খারাপ জিনিস ইজিলি আপনি খুঁজে বার করবেন, হবে? এক্স্যাক্টলি, হ্যাঁ তাই হয়। এইভাবে আমাদের প্রত্যেকটা চক্রা যে আছে, আমাদের বডির প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা ফাংশন, ফিজিক্যাল ইস্যুস, ইমোশনাল ইস্যুস, সমস্ত কিছু পার্টিকুলার চক্রার সাথে রিলেটেড আছে। তো যোগার বিউটি হলো এটা যে যোগাতে ইচ অ্যান্ড এভরি চক্রার জন্য আলাদা আলাদা ব্যায়াম আছে, আসন আছে, প্রাণায়াম আছে, মেডিটেশন আছে, চ্যান্ট আছে, বীজা মন্ত্র আছে। তো আমরা সেগুলোকে ইনক্লুড করি আর সে পার্সনের প্রবলেমের হিসাবে আমরা তাকে হিল করি। আপনি যদি ইউটিউবে সার্চ করেন যোগা ফর ব্যাক পেন, ইউ উইল গেট 100, কিন্তু আপনার ব্যাক পেনটা কেন হচ্ছে ওটা কি আপনি জানেন? ব্যাক পেনটা আপনার খারাপ পশ্চারের জন্য হতে পারে, ব্যাক পেনটা আপনার ফিনান্সিয়াল স্ট্রেসের জন্য হতে পারে, ওকে, ব্যাক পেনটা আপনার হাইপারটেনশনের জন্য হতে পারে। তো আপনি জাস্ট একটা যদি করে নেন, হ্যাঁ অবভিয়াসলি আপনি রিলিফ পাবেন, কিছুদিনের জন্য আপনি রিলিফ পাবেন, কিন্তু ওটা আবার ফিরে আসবে, কারণ কি আপনি শুধু আসনটাই করছেন বা আপনি রুট কজের উপর আপনি কাজ করছেন না। তো আমি যখনই কোনো স্টুডেন্ট আমার কাছে আসে, এনরোল করে, আমি তার সাথে কথা বলি, আমি কমিউনিকেট করি তাদের সাথে, তাদের প্রবলেমগুলোকে আমি শুনি। তো এটা শুনে না আমি অনেকটা বুঝতে পারি, আচ্ছা এই ইমোশন আছে, আর তার সাথে রিলেটেড আমি জিজ্ঞেস করি যে আচ্ছা কি आपको ये फिजिकल प्रॉब्लम है? बोले हाँ मैडम, आपको कैसे पता चला? अच्छा, मुझे पता चल गया, ঠিক আছে। তো সেই বেসিসে আমি তাকে হেল্প করি যে ঠিক আছে আপনি এটা করবেন, আপনি ওটা করবেন। এইভাবে যদি আমরা কাউকে করাতে পারি, তার সমস্ত প্রবলেম, তার ইমোশনাল প্রবলেম আর ফিজিক্যাল প্রবলেম দুটোকে আমরা ইজিলি সিস্টেমেটিক এন্ড সেফ ওয়েতে হিল করতে পারি। এন্ড দিস ইজ দ্য বিউটি অফ যোগা। এতক্ষণ যেন আমরা গল্প করেছিলাম, আপনার কি একবারও মনে হয়েছিল যে ক্যামেরাটা অন আছে? হ্যাঁ আমি জানতাম, কিন্তু আমি মানে একটা এমন একটা টপিক না, আর সব থেকে বড় কথা আমি বাংলাতে করলাম। হ্যাঁ আমি কিন্তু ভাবছিলাম যে আমি এই প্রশ্নগুলো হিন্দিতেই করব, কিন্তু কথাগুলো সেই বাংলাতে উঠে আসলো। আপনি আমাকে আগে বলেছিলেন যে আমরা হিন্দিতেই করব, যে আপনি হিন্দিতে একটু বেশি কমফোর্টেবল কথা বলতে। তারপর আমি দেখলাম যে পুরোটা ফ্লো বাংলাতে হয়েছে। কেন হয়েছে বুঝলাম না, কিন্তু আমার মনে হচ্ছে যে হয়তো এটাই হওয়ার ছিল, সেই কারণে হয়েছে। আমার মাঝখানে একবার এসেছিল যে আমি তো বাংলাতে বলছি, গন্ডগোল হবে না? তারপরে আমি না রিয়া, থট এনার্জি ফলো থটস, আমি যদি ভাবি গড়বড় হবে, এক্ষুনি কিন্তু গড়বড় হয়ে যাবে, ডিসইন্টিগ্রেট। সাথে সাথে আমার মাইন্ডে এসছে, আমি বলছি না, যেটা হওয়ার আছে ওটা হোক। কেন কি আমি যদি ইন ফিউচার যদি কলকাতার মধ্যে কোনো সেন্টার বেকারা খুলি, অবভিয়াসলি বাঙালিরা আসবে অবশ্যই, এবং তখন আপনাকে বাংলায় সেই কাজগুলোকে করে নিয়ে যেতে লাগবে। অবশ্যই এখানকার অনেক বাঙালিরা আছে যারা বাংলাতে কথা বলতে লজ্জা পায়, কি বলবো। আমার শেষ আরেকটা প্রশ্ন আছে, মানে যেহেতু কথা প্রসঙ্গে উঠেছিল যে প্রাণিক হিলিং এবং রেকি, ওই কথাগুলো এসেছিল, তো আপনি প্রাণিক হিলিং নিজের জন্যও শিখেছিলেন, এই ব্যাপারটা সম্পর্কে যদি একটু ধারণা দেন। মানে আমি যতটুকু এটা ভাষা সম্পর্কে শুনেছি যে মানে কাউকে হিল করার জন্য আমরা হয়তো বাইরের থেকে অনেক দূর থেকে আমরা হিলিং করতে পারি, কি হয়েছে সমস্যা শুনে হিল করা যায়, এই জিনিসটা ঠিক কিভাবে হয় এবং আদৌ কাজ করে কিনা, এটা একটা প্রশ্ন। তার সাথে সাথে আরেকটা প্রশ্ন আমি বলি, মানে এটা আমার মাইন্ডে কাজ করে অনেক সময়, আমরা যখন রেকি করি বেসিক্যালি, তখন রেকি কি করতে হয় যে আমাদের তাকে টাচ করে করতে হয়। এবার আমরা যেটা জানি, মানে
নানা রকম ভাবে আমাদের কার্মিক স্ট্রাকচার এক্সচেঞ্জ হয়। এবার টাচ করলে বা ওই জায়গাতে তো আমাদের কার্মিক স্ট্রাকচার এক্সচেঞ্জ হওয়ার সম্ভাবনা আরো বেশি থাকে। এবার আমি যাকে হিল করছি তার কি কি কার্মিক স্ট্রাকচার রয়েছে, পজিটিভ নেগেটিভ কিছুই আমি জানি না। সেই ক্ষেত্রে হয়তো ওর লাইফের বা ওর ওই পার্টিকুলার প্রবলেমটার জন্য বা কিছুর জন্য অনেকটা বার্ডেন হয়তো আমাকেও নিতে লাগছে। তাহলে আমাকেও আবার আলাদা করে নিজেকে আরো পিউরিফাই করতে লাগবে, বা নিজে যেগুলো বার্ডেন নিলাম এগুলোকে আবার রিলিজ আউট করতে লাগবে। তো এই প্রসেসটা কিরকম ভাবে হয়? দেখুন, প্রাণিক হিলিং এর ব্যাপারে যদি আপনাকে বলি, এটাও একটা এনার্জি হিলিং। রেখে যেরকম এনার্জি হিলিং, প্রাণিক হিলিংও একটা এনার্জি হিলিং, বাট ইট ইজ এ নো টাচ প্রসেস। ঠিক আছে, এখানে আমরা টাচ করি। এবার এটা কিভাবে কাজ করে বা আদৌ কাজ করে কিনা, যখন আমি প্রাণিক হিলিং এ এসেছিলাম, আমি এই প্রশ্নটাকে নিয়ে এসেছিলাম যেটা আদৌ কাজ করে কিনা। যেটা আমি বললাম যে আমার মধ্যে কিউরিওসিটি অনেক বেশি, কোনো জিনিসকে জানলে আমি পুরো ভিতর অব্দি আমি জানবো, মানে আমার ডিটেকটিভ হয় উচিত ছিল ডিটেকটিভ মোটিভেশনাল স্পিকার ওরকম আমার একটা হওয়ার উচিত ছিল। তো আমি যখন প্রাণিক হিলিং এ আসি, আমি জাস্ট প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এসেছি। তো যেটা আমি নিজে বুঝেছি যে এনার্জি ট্রান্সফার হয়। ওকে, তো যেমনি আমরা সায়েন্সেও পড়েছিলাম যে এনার্জি কান্ট বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড, এটা শুধু একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যায়, একটা ফর্মে ট্রান্সফার। তো এটা কিন্তু একদম সত্যি কথা, এটা স্পিরিচুয়ালিটিতেও অ্যাপ্লিকেবল। তো এবার কি হচ্ছে, আপনি দেখবেন আপনি কোনো একটা মন্দিরে গেলেন, ওখানকার এনার্জি খুব ভালো আছে, আপনি খুব ভালো ফিল করবেন। আপনি একটা হসপিটালে যান বা কোনো মর্গে যান, কোনো কারণে যদি আপনাকে যেতে হয়, আপনি মনে করবেন শরীরটা ভারী হয়ে গেল। কিসের জন্য ভারী হলো? কোনো ভূত আপনার উপরে চাপেনি, কিন্তু ওটা হয়েছে ওখানকার, কারণ কি ওখানে কি ধরনের এনার্জি, লোকে কাঁদছে, কষ্ট পাচ্ছে, ব্যথা পাচ্ছে, নেগেটিভ এনার্জিস গুলো আছে। নেগেটিভ বলাটা ভুল হবে, কিন্তু ওগুলো ওখানে গ্রসার এনার্জি আছে, মানে ভারী এনার্জি গুলি আছে। তো ওই এনার্জি গুলোকে আপনি কন্টামিনেটেড হয়ে আপনি এসেছেন, দ্যাটস ওয়াই আপনি লো ফিল করছেন। আপনি ব্যাংকে জব করেন, আমিও ব্যাংকে জব করি। যদি কোনো ব্যাংকে কোনো কাস্টমার এসে আপনাকে গ্রিট করে, স্যার আপনার সার্ভিস পেয়ে আমি খুব খুশি হয়েছি, আপনার পুরো দিন ভালো লাগবে, ভালোই আপনি ওয়ার্ক প্রেশারে আছেন, ইউ উইল ফিল গুড। একদম। কিন্তু যদি কোনো কাস্টমার আপনার সাথে ঝগড়া করে যায় বিনা বাদ কা, তখন কি হবে? You will feel depleted. সারাক্ষণ আপনি কিছু করবেন কিনা, কেন কি এনার্জি ট্রান্সফার করছে। তো দিস প্রুফ কি এনার্জি ট্রান্সফার করে। তো এনার্জি যদি ট্রান্সফার করে, তো আমরা এনার্জি ট্রান্সফার করে একটা মানুষকে হিলও করতে পারি, রাইট? তাই না? যদি আমরা ইমোশন এনার্জির ফর্মে যদি আমরা ইমোশনসকে ট্রান্সফার করছি, গ্রিফ ট্রান্সফার করছি, অ্যাঙ্গার ট্রান্সফার করছি, এনজাইটি ট্রান্সফার করছি, তো আমরা হিলিংও ট্রান্সফার করতে পারি। তো কেন এটা হতে পারে না? তো এখানে এমন না যে হিলার তার নিজের কোনো পাওয়ার আছে। লেট বি অ্যাকসেপ্ট দিস, হিলাররা জাস্ট একটা ইনস্ট্রুমেন্ট। ওকে, ঠিক আছে? হিলিং এনার্জি ডিভাইন দেয়। হিলিং এনার্জি আমাদের যেটা প্রাণা বলি না আমরা যোগাতে, প্রাণা বলি দি লাইফ ফোর্স, দি লাইফ এনার্জি। তো ওটা হলো গিয়ে একটা লাইফ ফোর্স, লাইফ এনার্জি, প্রাণা। তো প্রাণা কি হয়, আমাদের চারদিকে আছে, আমরা প্রাণাটাকে পাই। এবার প্রাণারও সোর্স আছে, যেমনি সান এনার্জি, সান প্রাণা আছে, ওয়াটার প্রাণা আছে, সয়েল প্রাণা আছে, ইয়ার প্রাণা আছে। তো যখন আপনি সূর্যের আলোতে যখন আপনি করছেন, তো আপনি সান প্রাণা নিয়েও করতে পারেন, বা আমরা যখন আমি যদি এখন আপনাকে হিল করি, আমি ইয়ার প্রাণা নিয়ে করব। আচ্ছা, ঠিক আছে? তো আমরা এখানে কি করি, ডিভাইনকে আমরা ইনভোক করি, তার কাছ থেকে আমরা এনার্জিটাকে আমরা নিই, আর তার এনার্জিটাকে জাস্ট উই আর অফ অ্যান ইনস্ট্রুমেন্ট, আমরা জাস্ট ডাইরেক্ট করি। আর ওই হিলিং এনার্জি, ডিভাইন যে হিলিং এনার্জিটা আমাকে দিচ্ছে, উই আর জাস্ট রিসিপ্টার, আমরা রিসিভ করছি আর আপনাকে ট্রান্সফার করছি। ওকে, তো আপনি যদি রিসেপটিভ মোডে থাকেন, তাহলে আপনি সেই এনার্জিটাকে পাবেন, আপনার এনার্জি বডিটাকে সেখানে হিল করা হবে। তো প্রাণিক হিলিং এর মধ্যে কি হয়, চক্রাস আছে না, চক্রা, মেরিডিয়ান, আমরা এগুলো মানি। তো চক্রাগুলোকে আমরা ক্লিন করি। প্রাণিক এনার্জিতে আগে ক্লিনজিং করা হয়। তো ক্লিনজ করা হয়, তারপরে ওখানে পার্টিকুলার যে এনার্জিগুলি আছে, আর এখানে কিন্তু ইনটিউশনটা অনেক বেশি ম্যাটার করে। যেমন আমি আপনাকে বললাম যে থট ফলো এনার্জি, তো আমরা পুরো ইন্টেনশন আনি, পুরো থট আনি যে ওই চাকরাটা হিল হচ্ছে, ওই যে প্রবলেমটা আছে ওটা দূর যাচ্ছে, ওই ভিজুয়ালাইজেশনটাকে, ওই ইন্টেনশনটাকে আমরা ক্রিয়েট করি, তারপর আমরা হিলিং এনার্জিটাকে দিই, এতে কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো কাজ করে। অনেক বড় বড়, শুধুমাত্র ছোটখাটো ব্যথা বা কেটে যাবে না, অনেক কিছু, হাইপার টেনশন হোক, কারো লো ব্লাড প্রেশার আছে, তারপরে কারো ডায়াবেটিসের প্রবলেম আছে, সবের জন্য আলাদা টাইম টেকেন হয়, কিন্তু কাজ করে। তো এটা মেনলি কোনো ম্যাজিক না, এটা জাস্ট একটা সিম্পল প্রিন্সিপাল যে বডির একটা হিলিং মেকানিজম আছে, বডি উইল হিল অন ইটস ওন। আপনি যাই করেন না কেন, আপনার যদি জ্বর হয়, আপনি যদি প্যারাসিটামল খান, তাও আপনি 3 দিনে সারবেন, যদি না খান তাও 3 দিনে সারবেন। বডির একটা হিলিং মেকানিজম আছে। কিন্তু প্রাণিক হিলিং এ কি হচ্ছে, ওই হিলিং মেকানিজমটাকে আমরা বুস্ট করে দিচ্ছি, তাকে বডি তাড়াতাড়ি হিল করুক, সেফলি হিল করুক। কেন কি যখন একটা বডি ডিসিজড হয়,
একদিকে তার সেল তৈরি হচ্ছে, আরেকদিকে সেল ডিসিজড হচ্ছে। তো যদি সেল ড্যামেজ হওয়ার ফ্রিকোয়েন্সিটা বেশি হয় তাহলে ও বেশি সাফার করবে, কারণ কি সেল ক্রিয়েট হচ্ছে কিন্তু এটা স্লোলি ক্রিয়েট হচ্ছে। তো প্রাণিক হিলিং এ আমরা ওটাকে বাড়িয়ে দিচ্ছি তাকে হিলিংটা প্রসেসটা বেড়ে যাক আর সে তাড়াতাড়ি করে হিল করতে পারো। আপনার টিচিং প্রফেশনে যাওয়ার মানে জরুরত ছিল, এত সুন্দর করে বুঝিয়ে বলেন সবকিছু, মানে আমার কাছে তো পুরো জলের মতন ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। এবং পডকাস্টের শুরুতে যেমন আমরা একটা কথা বলছিলাম না যে এই চক্রটা নিয়ে, যে সেক্সুয়াল এনার্জিটা কিরকম ভাবে হয় এবং ওইটা কিভাবে বাকি চক্রগুলোর উপরে কাজ করছে, বা এই এনার্জিটা দিয়েই যে আমরা বাকি সবকিছু করি এবং এইটা যে আরো ক্রিয়েটিভ কাজের জন্য করা হয়, সেটাই আমার মনে হচ্ছে যে আপনার ক্ষেত্রে এটা বোধহয় আরো বেশি অ্যাক্টিভেটেড হয়ে গেছে এখন যোগা করতে করতে, তার জন্য ক্রিয়েটিভিটি নানা রকম লাইনগুলো খুলে খুলে বেরিয়ে আসছে। আর জানি না এটা কি হচ্ছে, সবই মানে ডিভাইনেরই কি বলবো ব্লেসিং আর ইনটিউশন। কিন্তু আপনি যখন এই টপিকটাকে তুললেন সেক্সুয়ালিটি মানে সেক্স এনার্জিটা আর এটার সাথে, তো আমি এটাকে মানে ইনক্লুড করতে চাই এখানে যে আমাদের যে সেক্স চক্র আছে অর্থাৎ স্বাধিষ্ঠান চক্র এন্ড বিশুদ্ধি চক্র আর ইন্টারকানেক্টেড। দিস ইজ ফর দি লোয়ার ক্রিয়েটিভিটি, দিস ইজ হাই ক্রিয়েটিভিটি, আমি আগেও বললাম। তো আপনার যখন এই চক্রাতে ব্লকেজ আসবে, এখানেও ব্লকেজ আসবে, যদি এটা অ্যাক্টিভেট হয় বেশি, এটাও বেশি অ্যাক্টিভেট হবে। তো এবার এই দুটোকে না ব্যালেন্স করতে হয়। তো আপনি দুটোকে এইভাবে আপনি ইউজ করতে পারেন যে আপনি যদি আপনার ক্রিয়েটিভিটিটাকে বাড়াতে চান তাহলে আপনি আপনার সেক্সুয়াল এনার্জিটাকে পজিটিভ জায়গাতে নেওয়ার জন্য সেক্সুয়াল এনার্জিটাকে আপনি ট্রান্সফার করতে পারেন টু ইয়োর আপার চক্রা। কেন কি যদি সেক্সুয়াল এনার্জি না ইজ এ ভেরি পটেন্ট এনার্জি, অনেক বেশি এনার্জি হয়। আর যদি আপনাকে স্পিরিচুয়ালি গ্রো করতে হয় তাহলে সেক্স এনার্জি ইজ নিডেড, সেম এনার্জি উইল ওয়ার্ক। তো যে মানুষটার মানে সেক্সুয়াল এনার্জি অনেক কম থাকে বা নাই বরাবর থাকে, আমাদের নাদের ট্যাগলাইন হচ্ছে সেক্সুয়ালিটি টু স্পিরিচুয়ালিটি। তো যদি তার না থাকে না তো তার স্পিরিচুয়াল পাথ উইল বি ভেরি ডিফিকাল্ট, ওর মধ্যে আসবে না। তো এটাকে নিয়ে আমি মানে একটা ছোট একটা গল্প হিসাবে আমি বলছি। আই হোপ আপনার খুব লম্বা হবে না। একদম না। তো আমি জাস্ট গল্প হিসেবে, লম্বা হলে আমরা কাট করে দিয়ে দেবো। তো আমি একটা গল্প হিসাবে এটা জাস্ট বলছি যে আমাদের যদি আপনি আমাদের যে হিস্ট্রি যেটাকে এখন মাইথোলজি বলে, আপনি যদি, আমি ওটাকে হিস্ট্রি বলে আমি ওটাকে মানি, ঠিক আছে। যদি আপনি মাইথোলজিটাকে যদি আপনি ভালো করে দেখেন না, তো ওখানে অনেকগুলো ঘটনাগুলোকে গল্পর হিসাবে বলা হয়েছিল, কিন্তু দোজ আর দি লার্নিংস। ওকে, স্পিরিচুয়ালিতে যদি যেতে হয় আপনি দেখবেন দোজ আর দি লার্নিংস। তো কালিয়া মন্থনের গল্প আপনি শুনেছেন, কৃষ্ণ ভগবান কালিয়া, তো ওটার সাথে কিন্তু এখানে পুরো রিলেটেড আছে। আপনার যে নাদে যে ট্যাগলাইনটা আছে সেক্সুয়ালিটি স্পিরিচুয়ালিটি, ওটার সাথে কিন্তু এই গল্পটা পুরোপুরি রিলেটেড আছে। হ্যাঁ, তো সেটা হলো যখন যমুনার জল দূষিত হয়েছিল, কিসের জন্য হয়েছিল? কালিয়া নাগের জন্য হয়েছিল। কালিয়া নাগের কয়টা মাথা ছিল? 7। ওকে, চক্রা কত আছে? 7 চক্রাস আছে। ফাইন। তো আমাদের যে সেক্স চক্র আছে, স্বাধিষ্ঠান চক্র, তার এলিমেন্টটা কি? ওয়াটার। প্রত্যেকটা চক্রার কিন্তু আলাদা আলাদা এলিমেন্ট আছে। বেসিক চক্র মূলাধার চক্র ইজ আর্থ এলিমেন্ট, দিস ইজ ওয়াটার এলিমেন্ট। মণিপুরা ইজ ফায়ার এলিমেন্ট, দিস ইজ আকাশ। ঠিক আছে, তো আলাদা আলাদা করে এলিমেন্ট থাকে। তো আমাদের যে স্বাধিষ্ঠান যে চক্র আছে ওটা ওয়াটার এলিমেন্ট আছে, এই জন্য ওখান থেকে যত কিছু সিক্রেট হয় ওখানে কিন্তু ওয়াটার এলিমেন্টটা থাকে, ফ্লুইড থাকে। ফাইন। তো যখনই যমুনার জলটা যে আছে দ্যাট ইজ দি ওয়াটার এলিমেন্ট, ওটার মধ্যে কালিয়া নাগ আছে। কালিয়া নাগ ইজ এ কুণ্ডলিনী শক্তি। ওকে, ফাইন। তো কুণ্ডলিনী আমাদের কোথা থেকে স্টার্ট হয়? বেসিক চক্র মূলাধার চক্র থেকে স্টার্ট হয়। তো কুণ্ডলিনীকে আমাদের যোগাতে বা আমাদের স্পিরিচুয়াল বুকগুলোতে অ্যাজ এ স্নেক ডিনোট করা হয়েছে। একটা স্নেক যেটা কুণ্ডলি মেরে বসে আছে। আমরা যখন কুণ্ডলিনী প্র্যাকটিস করি, যোগ সাধনা করি, তখন কি হয়? ওই কুণ্ডলিনীটা আস্তে আস্তে করে করে অ্যাক্টিভেট হয়, প্রত্যেকটা চক্রাকে ভেদ করে, আর আমাদের প্রত্যেকটা চক্রাকে অ্যাক্টিভেট করতে করতে সহস্রাতে এসে পৌঁছায়। তখন আমরা বলি এনলাইটমেন্ট পেয়ে গেছে, মানে আলটিমেট সিদ্ধি যেটাকে বলা হয়। তো এবার কুণ্ডলিনীটা কি হয়? মানে বেসিক মানে মূলাধার চক্র থেকে স্বাধিষ্ঠান চক্র অব্দি কুণ্ডলিনীকে আনাটা ইজ নট এ বিগ ডিল। আচ্ছা, ওটা ইজিলি ওটা চলে আসে, ঠিক আছে। কিন্তু সেক্স চক্রাতে গিয়ে यानी कि স্বাধিষ্ঠান চক্রাতে গিয়ে ওই জিনিসটা আটকে যায়। আচ্ছা, বিকজ অফ দি সেক্সুয়াল ড্রাইভ, বিকজ অফ দি অ্যাডিকশন। ওকে, यानी कि এই জিনিসগুলোর প্রতি মানুষ খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হয়, কিউরিওসিটি আসে একটা বয়সের পর থেকে, এটা নিয়ে অনেক বেশি সার্চ করে, শুধু এগুলোকেই দেখে, এই ধরনের জিনিসগুলোকে দেখা, এগুলোর প্রতি বেশি অ্যাট্রাকশন হওয়া, অ্যাডিকশন মানে সে আসা, এগুলো আসতে থাকে। তো এই গল্প তো এটা আছে যে
यमुना नदीটা ইজ দ্য ওয়াটার এলিমেন্ট, ঠিক আছে, তো আপনি ওটাকে স্বাধিষ্ঠান চক্র বলে মানতে পারেন। তার মধ্যে কুণ্ডলিনীটা এসে আটকে গেছে, মানে কালিয়া নাগ এসে আটকে গেছে। এবার ও কি করছে, ওই পুরো এনার্জিটাকে ডার্টি করছে, ওয়াটারটাকে পুরো ডার্টি করছে, যে কারণে ওয়াটারটা কোনো কাজে আসতে পারছে না। তো যখন আপনার এখানে কুণ্ডলিনী এসে আটকাবে স্বাধিষ্ঠান চক্রাতে, আপনার ভুল দিকে আপনার ক্রিয়েটিভিটিটা যাচ্ছে, ভুল দিকে আপনার অ্যাডিকশন যাচ্ছে, তো আপনি আপনার ওই ক্রিয়েটিভিটিটা কোনো ভালো কাজে লাগাতে পারছেন না। বুঝতে পারছেন লিঙ্কটা? ভালো কাজে আপনার লাগছে না। তো এবার ওটাকে ওখান থেকে বার করতে হবে। তো বার করার জন্য কি করলো, কৃষ্ণ ভগবান আসলো, ডিভাইন এনার্জি, কৃষ্ণ মিন্স ডিভাইন এনার্জি, ডিভাইন এনার্জি আসলো, ওটাকে টেনে ওখান থেকে বাইরে বার করলো, তার মাথার উপরে উঠে নাচলো, মানে তাকে দমন করলো। নাচাটা মানে তাকে দমন করা, কিন্তু ওটাকে বাইরে বার করলো যমুনা থেকে, সেটাকে টেনে বাইরে বার করলো, তাকি যমুনার জলটা সবাই ইউজ করতে পারুক। তো আমরা যখন মেডিটেশন করি, আমরা যখন যোগ সাধনা করি, আমরা অ্যাকচুয়ালি কি করছি, আমরা ডিভাইন এনার্জিটাকে ডাকছি। ফাইন, তো ডিভাইন এনার্জিটা আসে, পুরো ডিভাইন এনার্জিটা আসে, এসে কি করে, ওই যে কুণ্ডলিনী যেটা ওখানে আটকে আছে সেটাকে সে টেনে বার করে, ওখান থেকে বার করে ওটাকে উপরের দিকে যেতে সাহায্য করে। যে কারণে এই যে সেক্সুয়াল এখানে যদি ব্লকেজ থাকে, যদি আপনার স্বাধিষ্ঠান চক্রাতে যদি এনার্জিটা ব্লকড হয়ে যায়, দেন অবভিয়াসলি ওই এনার্জিটা আপনার আপার চক্রাতে আসবে না। তো দিস উইল ক্রিয়েট ডিপ্লেশন ইন ইউর আপার চক্রা অলসো না, কেন কি এনার্জিটা তো উপরের দিকে যাবে। এবার যদি আপনার এনার্জিটা এখানে এসে আটকে যায়, এখানে যদি গ্রস ফর্মে এনার্জিটা আটকে গেল, জলটা নোংরা হয়ে গেল, তাহলে এর থেকে রিলেটেড আপনার ইস্যুস আসবে, যে কারণে এখন ইনফার্টিলিটি বেড়ে গেছে মেয়েদের বা ছেলেদের। ফাইন, তো ওই এনার্জিটাকে উপরের দিকে তুলতে হবে, সো দ্যাট বাকি চক্রাগুলো তো এনার্জি যাক। বাকি চক্রাগুলো যদি ডিপ্লিটেড হয় তাহলে বাকি প্রবলেমগুলো আসবে, যেটা ব্যাপার আমি বললাম আপনাকে। তো ডিভাইন এনার্জি আসলো, এসে তাকে মানে তাকে টেনে বাইরে বার করলো। তো এখানেও আমরা যখন মেডিটেশন করছি, আমরা ডিভাইন এনার্জি, ডিভাইন ব্লেসিংসকে আমরা ইনভোক করছি, সেটা আসে এখান থেকেই আসে, এখান থেকে আসে, এসে ওই এনার্জিটাকে উপরের দিকে তোলে, সো দ্যাট বাকি চক্রাগুলোতে এনার্জিটা যাক। আর এই যে ওয়াটার এলিমেন্ট আছে, মানে এই যে ক্রিয়েটিভিটি আছে, এই স্বাধিষ্ঠান চক্রার যে ক্রিয়েটিভিটিটাকে আছে, ওটাকে হায়ার এনার্জির দিকে ট্রান্সফার করা হোক। ফাইন, তো যদি স্পিরিচুয়ালি ডেভেলপ করতে হয়, এই এনার্জিটাকেই আমাদেরকে টেনে উপরের দিকে তুলতে হবে, আর এটাকে পজিটিভ ওয়েতে আমাদেরকে ইউটিলাইজ করতে হবে। আদারওয়াইজ সেক্সুয়ালিটি টু স্পিরিচুয়ালিটি, দিস ইজ নট পসিবল। তো ফর দিস মেডিটেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেডিটেশন করলে আপনি নিজের সাথে जुड़ते পারবেন, আর আপনি যদি আর परमात्मा आत्मा के अंदर ही होती है, ठीक है। इफ अगर যতক্ষণ আপনি নিজেকে না জানতে পারছেন, আপনি নিজের প্রতি অ্যাওয়ারনেস আনছেন না, ততদিন परमात्मा আসবে না। সত্যি কথাই। তো আগে আপনি নিজেকে জানুন, নিজের প্রতি অ্যাওয়ারনেস আনুন। নিজেকে কি করে জানবেন? নিজেকে প্রশ্ন করে আমি কেমন, না। নিজেকে জানতে গেলে আপনাকে নিজের সাথে টাইম স্পেন্ড করতে হবে। সবকিছু বন্ধ করে অ্যাটলিস্ট 10 মিনিট মেডিটেট করুন, নিজেকে প্রশ্ন করুন, ইনার রিফ্লেকশন প্র্যাকটিস করুন, যেটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, আমার যদি প্রবলেমটা হয়ে থাকে এটা কিসের জন্য হচ্ছে, আমি কি করেছি, আমার দিক থেকে কিছু আমি ঠিক করতে পারি। যদি আপনি সবসময় অন্যকে দোষ দেন, ওর জন্য হয়েছে, ওর জন্য হয়েছে, ওটা কোনোদিনও ঠিক হবে না। ওটা বারবার রিপিটেড হতে থাকবে। কার্মিক সাইকেল উইল গেট রিপিটেড। যদি একই ইনসিডেন্ট আপনার সাথে বারবার হয়, আর আপনি ভগবানকে প্রশ্ন করুন যে কেন ভগবান বারবার আমি কেন, নিজেকে প্রশ্ন করে যে বারবার তুমি কেন, মানে তুমি কোনো না কোনো লেসন নিচ্ছ না। দ্যাটস ওয়াই ওই জিনিসটা রিপিটেড হচ্ছে বারবার তোমার সাথে। স্কুলে যদি কোনো বাচ্চা পড়াশোনা না পারে, এক্সামে ফেল করে, ওকে একই ক্লাস বারবার রিপিট করতে হয়, একই সিলেবাস বারবার রিপিট করতে হয়। লাইফও একটা স্কুলের মতন ভাই। সো বিউটিফুল, তো আপনি যদি লাইফ যা আপনাকে লেসন দেবে না, আপনি এই বডিতে এসছেন, দিস ইজ ইউর ইনকার্নেশন, ঠিক আছে, দিস ইজ ইউর সোল, দিস ইজ ইউর বডি। আপনি বডিতে এসছেন আপনার লার্নিং নিতে। কর্মা ইজ নাথিং বাট লার্নিংস। আপনি যদি আপনার লার্নিং গুলোকে নিয়ে নেন, ওই চ্যাপ্টারটা আর রিপিট হবে না। ক্লোজড, ইট ইজ টোটালি ক্লোজড। যে কোনো বড় চ্যাপ্টার কেন না হোক, যদি আপনি লার্নিং না নেন, বারবার অন্যকে আপনি ব্লেম করতে থাকেন, সিচুয়েশনকে ব্লেম করেন, ভগবানের দিকে আঙুল তোলেন, তাহলে আপনি লার্নিং নিচ্ছেন না, ওটা আবার রিপিট হবে। অ্যান্ড লেট মি টেল ইউ, এটা আপনার শুধু এই ইনকার্নেশন না, যদি আপনি আপনার কর্মা লার্নিং গুলো না নেন, কর্মা ক্যারি ফরওয়ার্ড হয়। নেক্সট ইনকার্নেশনেও আপনি লার্নিং নিতে হবে, এর থেকে বড় নিতে হবে। কেন কি আগে কি হয়, মা বাবারা ভালো করে বোঝায়, যখন তুমি বোঝো না তখন চড় দেয়। হ্যাঁ, তো কর্মাও এরকমই,
ঠিক আছে, ও আগে তোমাকে ছোটখাটো জিনিস দিয়ে তোমাকে বোঝাবে, আশেপাশের লোকের কোনো ঘটনা ঘটিয়ে দেবে, তাকে তুমি দেখে শেখো, দেখো এরকম করলে এরকম হয়, তুমি শিখলে না, ঠিক আছে আগুন তো অন্যর বাড়িতে লেগেছে, তারপরে তোমার লাগবে, তুমি ওটাকেও তুমি বুঝলে না। তো ইন এভরি ইনকার্নেশন না যে লার্নিং গুলো বাড়বে, অনেক এক্সট্রিম হয়ে যাবে, অনেক পেইনফুল হয়ে যাবে, কিন্তু তোমাকে সে শিখিয়ে ছাড়বে। হি ইজ ভেরি রিজিড। তো নিজেকে জানাটা অনেক দরকার, ফর দিস মেডিটেশন করাটা দরকার, তাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট হোক, নিজের থট, নিজের ইমোশনস, নিজের এনার্জিকে আপনি জানতে পারবেন। আপনি যে সময় নিজেকে জেনে যাবেন না, আপনি ভগবানকে আপনি জেনে যাবেন, পরমাত্মাকে আপনি পেয়ে যাবেন, সে আপনার ভিতরে আছে, শি ইজ রেডি টু হেল্প ইউ। আমরা তাকে জিজ্ঞেস করি না। মহাভারতেও যখন দ্রৌপদীর বস্ত্রাহরণ হয়েছিল, উনি কৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন যে সখা তুমি কেন আমাকে বাঁচাতে আগে আসলে না, আমাকে তাহলে এত কিছু দেখতে হতো না, এত কিছু সহ্য করার পর তুমি শেষের দিকে এসছো। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তুমি তো আমাকে শেষেই ডেকেছো, তুমি তো আমাকে আগে ডাকোনি। আচ্ছা, আমরা আগে ডাকি না, কেন কি আমাদের কাছে সময়টুকু নেই। তো আপনি যদি আগেই ডাকেন, আগেই তাকে ডেকে নেন না, তাহলে আপনার প্রবলেম সেই সলভ করে দেবে। তো সেই ডিভাইন এনার্জিটা আসবে, এসে আপনার যত ব্লকেজেস আসে সেগুলোকে রিলিজ করবে, আপনি নিজেকে ভালো করে বুঝতে পারবেন। আর এই যে লোয়ার ক্রিয়েটিভিটি যেটা আছে না, সেটাকে সেই হাই ক্রিয়েটিভিটিতে চেঞ্জ করে দেবে, সো দ্যাট আপনি নিজের কুণ্ডলিনীর উপরে নাচতে পারেন, মানে তাকে দমন করতে পারেন। ইউ হ্যাভ অ্যাচিভড দ্যাট। সো দিস ইজ দি হোল স্পিরিচুয়ালিটি। এই বলেই আমাদের আজকের আড্ডাটা এখানেই শেষ হোক। আমাদের দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আপনার ক্রিয়েটিভিটি আরো ছড়িয়ে পড়ুক, যোগা নিয়ে আরো মানে প্রসারিত হোক আপনার ক্লাস। খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।